ক্ষমা করে দাও না বাবা, প্লিজ। একবার বাচ্চাটার কথা ভাবো। আমাদের বংশের ভবিষ্যৎ উত্তরসূরি আসতে চলেছে। তোমার নাতি নাতনি আসতে চলেছে বাবা। একবার ভাবো তো, ঠিক কতগুলো বছর পর এ বাড়িতে বাচ্চার পায়ের ছাপ পড়বে। গুটি গুটি পায়ে পুরো বাড়ি জুড়ে দৌড়ে বেড়াবে। আধো আধো বুলিতে তোমাকে দাদু বলে ডাকবে। তোমার কি ভালো লাগবে না? ইচ্ছে করে বাপের দুর্বল জায়গায় হাতটা বসিয়ে দিল মৌমিতা। কারণ সন্তানের চাইতে বেশি নাতি নাতনির প্রতি টান থাকে মানুষের। নাতি নাতনির মুখের দিকে তাকিয়ে দাদা নানারা অনেক বড় বড় ত্যাগ স্বীকার করতেও রাজি হয়ে যান। সেখানে জামাল সাহেব ব্যতিক্রম হবেন কিভাবে? এই যেমন মৌমিতার মুখে নিজের নাতি নাতনির বর্ণনা শুনে তার আকাশ সমান রাগের আগুনে ঝপঝপিয়ে পানি পড়ল যেন। মুহূর্তে শান্ত নদীর মতো নিঃশুভ হয়ে গেলেন তিনি। মন দুয়ারে আছড়ে পড়ল কিছু মিষ্টি কল্পনা। তার নাতি অথবা নাতনি আসবে, দাদুর কাঁধে চড়ে পুরো দুনিয়া ঘুরে বেড়াবে। জামাল সাহেব বাইরে থেকে বাড়ি ফিরলে দৌড়ে এসে দাদুর কোলে ঝাঁপিয়ে পড়বে, গলা জড়িয়ে ধরে আদো আদো বলিতে আবদারের ঝুড়ি খুলে বসবে। রংহীন বাড়িটা বাহারি রঙে সেজে উঠবে। এটা কি কম আনন্দের? পরপরই তাহিদ সাহেবের মুখটা মনে পড়তেই মনের কোণে উকি দেওয়া আনন্দটুকু লুকিয়ে পড়ল কোথাও। তোবা তো ওর বাবা মায়ের একমাত্র মেয়ে। নিজের মেয়েকে নিয়ে ওর বাবা মায়ের নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে। সেই স্বপ্ন আশায় এক হাত ঢুকিয়ে দিয়েছে তারই ছেলে। ভাবতে ভাবতেই মনটা আবারও বেশি উঠল ভদ্রলোকের। তিনি আর চোখে একবার নিজের ছোট ভাইয়ের দিকে তাকালেন। অপরাধীর ন্যায় মাথা নিচু করে বললেন, একটু আমার ঘরে আই তো। তাহিদ, কিছু কথা বলতে চাই তোর সাথে। তাহিদ সাহেব মাথা ঝোঁকালেন। ভদ্রলোককে বেশ স্বাভাবিক লাগছে। বরং জামাল সাহেব বাদে পরিবারের বাকি সব সদস্যই স্বাভাবিক। ছেলের কর্মের জন্য লজ্জায় অতিরিক্ত হাইপার হয়ে আছেন জামাল সাহেব। বড় ভাইয়ের আদেশ মোতাবেক তাওহিদ সাহেব পা বাড়ালেন জামাল সাহেবের ঘরের দিকে। ঠিক সেই মুহূর্তে দোতলার বারান্দা থেকে রিয়া চিৎকার করে বলে উঠল, তোমার জ্ঞান ফিরেছে। বাক্যটা কানে আসতেই সবার আগে ছুটে দোতলায় চলে গেল কৌশিক। পুরো পরিবারের সামনে ছেলের এমন নির্লজ্জ মার্কা আচরণ দেখে হতভম্ব হয়ে গেলেন জামাল সাহেব। নিচ থেকে চেঁচিয়ে উঠলেন, অসভ্য ছেলে, একদম আমার মেয়ের আশেপাশে যাবে না তুমি। এখনই নিচে নেমে এসো। কৌশিক থোড়াই শুনল বাপের হাঁকটা, বরং সব কিছু উপেক্ষা করে ছুটে চলে গেল তোবার ঘরে। বাপের মুখে এক প্রকার চুনকালি মেখেই ঠাস করে দরজা আটকে দিল। লজ্জায় জেদে কাঞ্জোড়া গরম হয়ে গেল জামাল সাহেবের। ইচ্ছে তো করছে ছেলেটাকে টেনে নিচে নামিয়ে এনে এ গালে ও গালে তবলা বাজাতে, কিন্তু ইচ্ছেটাকে আর বাস্তবে রূপ দিতে পারলেন না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তার উপর এই অসভ্য ছেলেটা বাপ হতে যাচ্ছে। এখন কি আর ছেলের গায়ে হাত তোলা মানায়? ৭-৫ ভাবতে ভাবতে তিনি রাগটা দমিয়ে নিলেন। উপস্থিত সবার উদ্দেশ্যে ভরাট কণ্ঠে বললেন, সবাই দাঁড়িয়ে দেখছোটা কি? হ্যাঁ, যাও সবাই নিজের ঘরে গিয়ে রেডি হয়ে নাও। একটু পরে মমিতার শ্বশুরবাড়ি যেতে হবে, সে খেয়াল আছে? এই অসভ্য ছেলের কারণে আমার মেয়ের যেন কোনো অসম্মান না হয়। এটুকু বলেই তিনি থামলেন। মৌমিতার দিকে তাকিয়ে নরম কণ্ঠে বললেন, জামাইয়ের সাথে বাড়ি যাও তো আম্মা, আমরা একটু পরে আসছি। আজ তোমার এইভাবে চলে আসাটা উচিত হয়নি। একটা নিয়ম কানুনের ব্যাপার আছে তো নাকি? মৌমিতা বুঝদারের মতো মাথা দোলালো। রাতুল সবার থেকে বিদায় নিয়ে মৌমিতার হাত ধরে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। যেতে যেতে মৌমিতার কানে কানে ফিসফিস করে বলল, তোমার ভাইটা বহুত শিয়ানা আছে। মৌমিতা অবধের মতো তাকালো একবার, হৃদয় কুচকে প্রশ্ন করলো, মানে? মানে নিজের বেলায় ১৬ আনা বোঝে। এই যে দেখো না, ছলে বলে কৌশলে বাচ্চার বাবা হয়ে গেল তোমার ভাই, অথচ আমার বাচ্চাটাকে মাঝপথে আটকে দিল। এতদিনের অপেক্ষার পর বউটাকে কাছে পেলাম, কোথায় ভাবলাম আনাচে কানাচে আদরে ভরে ভরে দেব, অথচ কাজটা শেষও করতে পারলাম না। তোমার ভাইয়ের কীর্তি কাহিনীতে পর্দা টানতে গিয়ে নিজের গায়ে কোনো মতে পর্দা টেনে বেরিয়ে আসলাম। তোমার ভাই তো মহাপাপী মৌ। রাতুলের কথা শেষ হতেই হাতের কনুই দিয়ে পেটে সজোরে গুঁতো মারল মৌমিতা। দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, এই শিয়ানা ছেলেটার জন্যই বউ পেয়েছো তুমি। একদম আমার ভাইয়ের বিষয়ে বাজে কথা বলবে না। ওরে বাবা, এমনিতে তো দুজন টম জেরির মতো ঝগড়া করতে থাকো,
তাহলে এত টান কোথা থেকে আসছে? সেটা জেনে তোমার কি কাজ? আমার ভাই, ওর সাথে ঝগড়াও করব আমি, আবার ভালোবাসবো আমি। ওকে আমি খোঁচা মেরে কথা শোনাবো, আবার আমি প্রশংসা করব। এর বাইরে কেউ আমার ভাইকে কিচ্ছু বললে তার জিভ টেনে ছিঁড়ে দেব। তোমাকেও কিন্তু ছেড়ে দেবো না। রাতুল হতাশ হলো, ফস করে নিঃশ্বাস ছাড়লো। এই দুই ভাই বোনের সম্পর্কটাও ঠিক বুঝে ওঠে না, একদম বোঝে না। খাটের সাথে হেলান দিয়ে আটশোয়া হয়ে বসে আছে তোবা, চোখে মুখে তার চরম বিষয়, চাহনিতে বাঁধ ভাঙা খুশি জোয়ার। ব্যান্ডেজে মোড়ানো হাতটা পেটের উপর আলতো করে রেখে নতুন অস্তিত্ব অনুভব করছে তোবা। এটা ওর সন্তান, কৌশিকের অস্তিত্ব, ওদের ভালোবাসার একমাত্র চিহ্ন। ভাবতেই অত্যাধিক খুশিতে চোখ জ্বলে উঠছে তোবার। ঠিক সেই মুহূর্তে ঘরে আগমন ঘটল কৌশিকে। ঘরে ঢুকেই ঠাস করে দরজা আটকে দিল। দরজা আটকানোর বিকট শব্দে ধ্যান ভাঙল তোবার। চোখের সামনে প্রিয় মানুষকে দেখে আবেগের রেশ তরতরিয়ে কয়েক গুণ বেড়ে গেল। কৌশিক সময় নিল না, দৌড়ে গিয়ে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তোবার ওপর। দুই হাতে তোবার মুখটা আগলে ধরে পাগলের মতো চুমু খেলো পুরো মুখ জুড়ে। মন প্রাণ ভরে চুমু খেয়ে কপালে কপাল ঠেকালো কৌশিক। আহত কণ্ঠে বলল, তখন অজ্ঞান কেন হয়ে গেলে জানিস আমি কত ভয় পেয়েছিলাম। আমি মা হব কৌশিক ভাই, আপনার অস্তিত্ব বেড়ে উঠছে আমার ভেতর, আমি সত্যি মা হব। তোবার কণ্ঠে সংশয়। কৌশিকের কথা সম্পূর্ণ উপেক্ষা করে আপন মনে প্রশ্ন ছুড়ল তোবা। যেন এই অনাকাঙ্ক্ষিত সত্যিটা সে নিজেই বিশ্বাস করতে পারছে না। তোবার বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে আলতো হাসল কৌশিক। তোবাকে ছেড়ে দিয়ে সামান্য পিছিয়ে বসলো। এরপর দুই হাত ছাড়িয়ে দিয়ে ডাকলো, বুকে এত তোকে বুকে নিয়ে বাকি কথা বলবো। তোবা কোনো বাহানা দেখালো না, বরং কৌশিক ডাকতে বাধ্য মেয়ের মতো ছুটে গেল স্বামীর বুকে। কৌশিকের উরুর উপর বসে দুই পা দিয়ে কোমর পেঁচিয়ে ধরল তোবা। বিড়াল ছানার মতো নুয়ে পড়ল প্রশস্ত বুকে। কৌশিক দুই হাতে আগলে নিল তোবাকে, মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, তুই ঠিক আছিস এই একটা বাক্যের মধ্যে লুকিয়ে ছিল এক আকাশ সমান ভালোবাসা, এক পৃথিবীর দুশ্চিন্তা, প্রিয় মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে হাজারো ব্যাকুলতা। কৌশিকের এই ছোটখাটো কেয়ারগুলো তোবাকে বড্ড বেশি আপ্লুত করে। শীতলতায় বুক ভরে ওঠে। ভাবতে ভাবতে ঠোঁট ছড়িয়ে হাসলো তোবা। এক আঙ্গুলে কৌশিকের লোমশ বুকে আঁকিবুকি করতে করতে বলল, আমি প্রেগনেন্ট, অসুস্থ নই, এখনই এত চিন্তা? তোর জন্য চিন্তা আমার আজন্ম কালে এখন তো আরো একজন সদস্য বাড়বে, এবার থেকে একসাথে দুজনে চিন্তা করতে হবে। তোবা কোনো জবাব দিল না, চুপটি করে পড়ে রইল প্রশস্ত বুকে। কয়েক সেকেন্ড সময় কাটলো পিনপত নীরবতায়। নীরবতা ছিন্ন করে হঠাৎ কৌশিক বলে উঠল, ঘটনাটা কিভাবে ঘটলো বলতে সেফ টাইম ছাড়া বাকি সময়গুলোতে তো আমি যথেষ্ট সতর্ক ছিলাম, তাহলে? এমন আবেগঘন মুহূর্তে কৌশিকের আহীন প্রশ্ন শুনে ভড়কে গেল তোবা। আবেগ অনুভূতি সব ভেঙে গুড়গুড় করে ছড়িয়ে পড়ল। তোবা তৎক্ষণাৎ কৌশিকের বুক থেকে মাথা তুলল, হৃদয় কুচকে বলল, আপনি আমায় সন্দেহ করছেন? বাবা, সন্দেহ কোথায় করলাম? এত সতর্ক থাকার বড় ঘটনাটা কিভাবে ঘটলো শুধুমাত্র এটুকু জানতে চাইলাম। তো ঘটবে না? প্রোটেকশন ছাড়া আদর করতে আসলে তো ঘটনা তো ঘটবেই। কতবার বলেছি, এ কথা শুনেছেন আপনি? কৌশিক জিভে কামড় দিল। ভুলটা যে নিজে ছিল সেটা বুঝতে পেরে নত হলো। হাত দিয়ে পেছন দিকের মাথা চুলকে বলল, না মানে ওই আর কি। তোবা রেগে গেল, ধাম করে একটা কিল বসিয়ে দিল কৌশিকের বুকে। কৌশিক ব্যথা পাওয়ার ভঙ্গিতে বুকে হাত রেখে বলল, উফ পেইন। কৌশিকের চোখ মুখের ব্যথাতুর অভিব্যক্তি দেখে চমকে উঠল তোবা। তড়িঘড়ি করে বুকের কাছের শার্টের অংশ টেনে টুনে সরাতে লাগলো, অর্থাৎ সে দেখবে আসলেই ব্যথা লেগেছে কিনা। কিন্তু দেখার আর সুযোগ পেল না। সঙ্গে সঙ্গেই দুবার ব্যস্ত হাত দুটো খপ করে ধরে নিল কৌশিক। দুবার ব্যান্ডেজ করা হাতটা টেনে সামনে এনে আলতো করে চুমু খেল। এ পর্যায়ে থেমে গেল তুবা, একদম শান্ত নদীর মতো চুপটি করে বসে রইল। কৌশিক নরম সুরে প্রশ্ন করল, ব্যথা কি বেশি করছে তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। কৌশিকের চোখে মুখে অপরাধ বোধ ফুটে উঠল। তখন তুবা জ্ঞান হারানোর পর থেকেই এই অপরাধ বোধ পিষে দিচ্ছে কৌশিকের মন। সবকিছুর জন্য ও নিজেকে দায়ী মনে হচ্ছে। একরাশ অপরাধ বোধ নিয়ে কৌশিক আহত কণ্ঠে বলল, সরি আপনি সরি বলছেন কেন? এই যে আমার দ্বারা তুই আহত হলে, ইচ্ছা হোক বা অনিচ্ছা, কিন্তু এর দায়ভার তো আমার।
বলতে বলতে দুবার ব্যান্ডেজ করা হাতের দিকে ইশারা করলো কৌশিক। তুবা বুঝতে পারলো ছেলেটার অপরাধ বোধের কারণ। খানিকটা এগিয়ে সে কৌশিকের গলা জড়িয়ে ধরল তুবা। মাথাটা ঝুঁকিয়ে কৌশিকের চোখের দিকে তাকিয়ে বলল, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তাছাড়া ছুরিটা আমি নিজে গিয়ে চেপে ধরেছিলাম। এখানে আপনার তো কোনো দোষ নেই। তবু আমি দোষী। আমার দ্বারা এই ঘটনার সূত্রপাত। আমার দ্বারাতে শুরুর আঘাত লেগেছে। এটা ভাবতে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। তো ভাববেন না, কেন ভাবছেন এসব? তুই কষ্টে বলে আমি যে ঠিক থাকতে পারি না জান। কৌশিকের করুণ কণ্ঠস্বর বুকের ভেতরটা নাড়িয়ে দিল দুবার। সে শক্ত করে কৌশিকের গলা জড়িয়ে ধরল। খোঁচা খোঁচা দাড়ি যুক্ত গলার ভাঁজে মুখ গুজে বলল, এত কেন ভালোবাসেন আমায় বলুন তো? তোকে ভালো না বসে যাবো কোথায় বল? তুই যে আমার চান, আমার বেঁচে থাকার কারণ, আমার শোকের এক টুকরো চাঁদের আলো, আমার পুরো পৃথিবী জুড়ে তোর দখলদারি। এখন তো তুই আমার অনাগত সন্তানের মা। তোকে ভালো না বাসলে কাকে ভালোবাসবো আমি? তুবা তখন আবেগে চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে। চোখের কোটো ছাপিয়ে অলরেডি টুপটাপ পানি পড়তে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে খটখট শব্দে দরজায় কেউ টোকা দিল। আচমকা কারো আগমনে আভাস পেতে সচকিত হলো তুবা। আবেগ অনুভূতি একপাশে ফেলে সোজা হয়ে কৌশিকের থেকে দূরত্ব রেখে বসলো। কৌশিক সেই অবস্থাতে গলা ছেড়ে প্রশ্ন করলো, কে? ভাই নিচে আসো, বড় চাচা তোমাকে ডাকছে। কণ্ঠটা রিয়া ছিল। একদমে কথাগুলো বলেই চলে গেছে মেয়েটা। কৌশিক একবার ঘড়ির দিকে তাকালো। সকাল ৮টা বাজে সবে। ৯টার দিকে মৌমিতার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। আজ তো ওই বাড়িতে বউ ভাতের আয়োজন করা হয়েছে। ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো কৌশিক। তুবার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার সাথে চল। তুবা দ্বিমত পোষণ করল না, বরং বাধ্য মেয়ের মতো নিজের হাতটা কৌশিকের হাতে সঁপে দিল। কৌশিক সযত্নে আগলে নিল তুবাকে। সেভাবেই পা বাড়ালো নিচের দিকে। ভাবটা এমন যেন এই কয়েকটা সিঁড়ি পার হতেও তুবার বিন্দু মাত্র অসুবিধে না হয়। বসার ঘরে পরিবারের সবাই একসাথে বসে আছে। সকলের পরনে নতুন পোশাক, অর্থাৎ মৌমিতার শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে একেবারে তৈরি হয়ে এসে বসেছে সবাই। জামাল সাহেবের পাশে বসে আছেন তাওহিদ সাহেব। দুই ভাই কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে টুকটাক আলোচনা করছেন। ঠিক সেই মুহূর্তে তোবাকে নিয়ে বাসার ঘরে হাজির হলো কৌশিক। ছেলে মেয়ের উপস্থিতি টের পেয়ে কথা বন্ধ করে সামনে তাকালেন জামাল সাহেব। কৌশিককে তোবার হাত ধরে রাখতে দেখে মুহূর্তেই মেজাজটা চটে গেল ভদ্রলোকের। তিনি গলা ছেড়ে খেকিয়ে উঠলেন, এই ছেলে, এই ওর হাত ধরছো কেন তুমি? অধিকার আছে তাই ধরেছে। তুমি কেন ওর হাত ধরছো? কিসের বিয়ে? কিসের অধিকার? হ্যাঁ, কোন অধিকার? এখনো ভাই আছো তুমি ওর, যে অধিকার দেখাচ্ছ? তুমি বুড়ো হয়ে যাচ্ছ বাবা, এর জন্য স্মৃতিশক্তি কমে গেছে। আমি ওর ভাই নই, জামাই এখন। কথাটা কাগজে বড় করে লিখে দেয়ালে ঝুলিয়ে রাখবো? বাবাটা তর্ক দেখে উপস্থিত সকলে ঠোঁট টিপে হাসছে। তাওহিদ সাহেব হাসি থামাতে মাথা নিচু করে রেখেছেন। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে সর্বোচ্চ চেষ্টা করছেন হাসি আটকানোর। যা কিছুই হয়ে যাক, বড় ভাইয়ের সামনে একদমই হাসা যাবে না। এদিকে ছেলের বেহায়াপনা দেখে রাগে কিরমির করে উঠলেন জামাল সাহেব। ছেলের দিকে আঙ্গুল তাক করে শাসিয়ে বললেন, কোথাও কিছু ঝোলাটা হবে না। চুরি করে বিয়ে করেছো, বুঝেছো? চুরি চুরি, তুমি একটা চোর, আবার বড় বড় কথা বলছো। এই হাত ছাড়ো ওর, ছাড়ো বলছি ওর হাত। আনুষ্ঠানিকভাবে তোমাদের বিয়ে না দেওয়া পর্যন্ত তুমি তোমার থেকে দূরে থাকবে। সম্ভব নয় বাবা, এই জন্মে আমি ওর হাত ছাড়ছি না। ইনফ্যাক্ট পর জন্মও ছাড়বো না। বলতে বলতেই তোবাকে কনক চাপা বেগমের কাছে বসিয়ে দিল কৌশিক। এরপর নিজে গিয়ে তোমার গা ঘেঁষে পাশে বসে পড়ল। লজ্জায় আড়ষ্ট হয়ে শুরু থেকেই মাথা নিচু করে রেখেছে তোবা। বাপ চাচাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাচ্ছে না। লজ্জা ভয়ের সংমিশ্রণে খুবই বিশ্রী একটা অনুভূতি হচ্ছে। অথচ এই লোকটাকে দেখো, ভয়ের ভয়ও লোকটার ভেতর নেই। আর লজ্জা কি জিনিস সেটা হয়তো কৌশিক নামক প্রাণীটা জানেই না। এদিকে ছেলে নির্লজ্জতার কাছে অতিষ্ঠ হয়ে হাল ছেড়ে দিলেন জামাল সাহেব। ছেলেকে এক প্রকার উপেক্ষা করেই নিজেদের মধ্যে আলোচনা করলেন মেয়ের শ্বশুরবাড়ি কি কি নিয়ে যাবেন। আলোচনা শেষে সবাইকে জলদি জলদি গাড়িতে আসতে বলে জামাল সাহেব সবার আগে বাড়ি ছাড়লেন। তোবাও যেতে চেয়েছিল, কিন্তু ওর শারীরিক দুর্বলতা এখনো কাটেনি বিধায় ডাক্তার ওকে রেস্টে থাকতে বলেছে। হাত কেটে বেশ খানিকটা রক্ত ঝরে যাওয়ায় কিছুক্ষণ পরপরই মেয়েটার মাথা চক্কর দিয়ে উঠছে। এজন্য আর ওকে নিয়ে যাওয়ার সাহস দেখালেন না জামাল সাহেব।
তোবার দেখাশোনা করার জন্য কনকচাপা বেগম বাড়িতেই থেকে গেলেন। অনিচ্ছা থাকা সত্ত্বেও কৌশিককে যেতে হলো বাচ্চাদের সাথে। একমাত্র বোনের বউ ভাত, ভাই হিসেবে ওর দায়িত্ব সবচেয়ে বেশি। আর মমিতার প্রতি কোনো দায়িত্ব কৌশিক অবহেলা করে না। তবে যাওয়ার আগে তোবার দায়িত্ব কনকচাপা বেগমকে ভালো করে বুঝিয়ে দিয়ে গেল কৌশিক। মায়ের হাত চেপে ধরে আবদার করে বলল, প্লিজ মা, আমি না আসা পর্যন্ত ওর খেয়াল রেখো। হাত কেটে গেছে ওর, ও তো হাত দিয়ে খেতে পারবে না। একটু কষ্ট করে খাইয়ে দিও। মাথা ঘুরলে একটা গ্লুকোজ গুলিয়ে খাইয়ে দিও। আর বেশি টইটে যেন না করে। তোমার সাথে বসিয়ে টিভি দেখতে লাগিয়ে দিও। মুভি পেলে কয়েক ঘন্টা স্থির হয়ে থাকবে। আমি ওর মাঝে চলে আসবো। তাড়াহুড়ো করে এটুকু বলে এক প্রকার দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল কৌশিক। ছেলের দুরন্ত কদম জোড়ার দিকে নির্বিশেষ তাকিয়ে রইলেন কনকচাপা বেগম। কত সাধ করেই না মায়ের কাছে আবদার করলো ছেলেটা। শুধু কি আবদার? আবদারের আড়ালে লুকিয়েছিল কত শত চিন্তা। ছেলেটার বলা এক একটা শব্দের ভাঁজে লুকিয়েছিল আকাশ সমান ভালোবাসা, প্রিয় মানুষের প্রতি ব্যাকুলতা, তাকে সুস্থ ও নিরাপদ রাখার প্রাণপণ প্রয়াস। ভাবতে ভাবতে কনকচাপা বেগম একটা লম্বা দীর্ঘশ্বাস ছাড়লেন। শুরুতে না বুঝলেও এখন তিনি বুঝতে পারছেন তার ছেলে তোবার প্রতি ঠিক কতটা আসক্ত। এই আসক্তি যে মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রাণ ভিক্ষা চাওয়ার মতো, সেটা বুঝতেও তার আর বাকি নেই। বাড়ি থেকে বেশ খানিকটা দূরে একটা পার্কে এসে বসে আছে রাইমা। চেহারাটা বেজায় উদাসীন, দুই চোখে টলমলে অশ্রু। কৌশিকের সাথে তোবার প্রেম ঘটিত সম্পর্ক আছে সেটা রাইমা জানতো। এরপর হঠাৎ করে ওদের গোপন বিয়ের কথাও জেনে যায়। তবুও রাইমা হাল ছাড়েনি। ভেবেছিল গোপন বিয়েই তো, চিকন সুতোর মতো সম্পর্ক, এক টান দিলেই ছিঁড়ে যাবে। এত আহামরি কিছু নয়, কিন্তু ওদের সম্পর্ক যে এতটা ঘনিষ্ঠ পর্যায়ে চলে গেছে সেটা রাইমার কল্পনাতেও ছিল না। প্রেম, বিয়ে, দৈহিক মিলন, এমনকি বাচ্চা এসে ঠেকেছে সম্পর্কের রেখা। ভাবতেই বুকটা মুচড়ে উঠল রাইমার। অবাধ কান্নারা হুড়মুড়িয়ে তীব্র বর্ষণে রূপ নিল। আবেগ সামলাতে না পেরে দুই হাতে মুখ ঢেকে হুহু করে কেঁদে ফেলল রাইমা। কাঁদতে কাঁদতে গলা বসে গেছে মেয়েটার, তবুও কান্না থামছে না। রাইমা যখন আপন মনে কান্নায় বিভোর, ঠিক সেই সময় কেউ একজন আলতো করে হাত রাখলো রাইমার কাঁধে। আচমকা কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে চমকে মাথা তুলে তাকালো রাইমা। নিজের পেছনে সিফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। সিফাত চুপচাপ গিয়ে রাইমার পাশে বসলো। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিয়ে বলল, নাও, মনে যা আছে সব উগড়ে দিতে পারো। এতে তোমার মনটা হালকা হবে। ভয় নেই, আমি কাউকে কিচ্ছু বলবো না, ভরসা রাখতে পারো। এটুকু বলে রুমালটা রাইমার দিকে বাড়িয়ে দিল। শান্ত চোখে তাকালো সিফাত। রাইমা আস্তে ধীরে রুমালটা নিজের হাতে নিল। পানিতে টইটুম্বর দুই চোখ মুছে রুমালটা দিয়ে নাক মুছল। ভদ্রতার খাতিরে রুমাল দিয়ে সেটার এমন অপব্যবহার দেখে গা গুলিয়ে উঠল সিফাতের। সে নাক সিটকে অন্যদিকে তাকালো। এগুলো দীর্ঘক্ষণ দেখলে ছেলেটার পাক্কা এখানে বমি করে দিবে। রাইমা চোখ নাক মুছে ভাঙা গলায় বলতে শুরু করলো, ভালোবাসা এত কঠিন কেন বলুন তো? কি না করলাম আমি কৌশিক ভাইকে পেতে? নিজের ব্যক্তিত্ব পর্যন্ত বিসর্জন দিলাম, নিজেকে ছেঁচড়া হওয়ার চরম পর্যায়ে নামিয়ে নিয়ে এসেছি। আত্মসম্মানের কথা ভুলে বারে বারে তার সামনে নত হয়েছি। তবুও মানুষটা আমার মন বুঝলো না। কোন দিক থেকে পেরে না উঠে মৌ অপুর হলুদের দিন ওদের একান্ত মুহূর্তের কথা রেকর্ড করেছি। সেটা কত কৌশলে ফুপা ফুপিকে আর ময়না আন্টিকে শুনিয়েছি। কতটা রিস্ক নিয়ে কাজটা করেছি জানেন? সফলতার পথেই ছিলাম। ওদের মাঝে প্রেম ঘটিত সম্পর্ক আছে জেনে ফুপা বেঁকে বসেছিল। ময়না আন্টি চর পর্যন্ত মেরেছে তুবাকে। আমার সাথে আমার বাড়িতেও পাঠিয়ে দিয়েছে। ভেবেছিলাম এবার হয়তো আমি সফল হব, তোরার বিয়ে খুব তাড়াতাড়ি অন্য কোথাও হয়ে যাবে। তখন আমার রাস্তা ফাঁকা। শত লাঞ্ছনা বঞ্চনার পরেও আমি আমার কৌশিক ভাইকে নিজের করে পাবো, কিন্তু সেটা আর হলো কোথায়? কিভাবে যেন কৌশিক ভাই তোরার খবর পেয়ে গেল আর সবকিছু শেষ হয়ে গেল। বলতে বলতে আবারও বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল রাইমা। সিফাত শান্ত চোখে তাকিয়ে দেখল শুধু, কোনো প্রকার সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো না, এমনকি ওকে থামানোর সামান্য প্রচেষ্টা পর্যন্ত করলো না। কাঁদছে কাঁদুক, এই কান্না ও নিজের হাতে তৈরি করে নিয়েছে।
এখানে কারোর হাত নেই। এরই মাঝে রাইমা কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, শুনেছি মন থেকে চাইলে নাকি সব কিছু পাওয়া যায়। আমিও তো কৌশিক ভাইকে মন থেকে চেয়েছিলাম, তাহলে তাকে কেন পেলাম না? সিফাত ভাই, রাইমার কণ্ঠে ছিল একরাশ হতাশা, এক বুক হাহাকার, না পাওয়া তীব্র যন্ত্রণা। সিফাত নির্বিকার ভঙ্গিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। জবাব দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পেল না। কি বা বলবে, কি বলে সান্ত্বনা দিবে? সে নিজেও তো একই পথের পথিক, সেও তো তোবাকে চেয়েছিল, একদম মন থেকে চেয়েছিল, কিন্তু নিয়তির চাওয়া বোধ হয় ভিন্ন কিছু। তাই তো আজ ওদের দুজনের প্রাপ্তির খাতা শূন্য। অপরদিকে কৌশিক আর তুবা পরিপূর্ণ। ভইয়া মঞ্জিল জুড়ে ছড়িয়ে পড়েছে খুশির আমেজ। বাড়ির বড় মেয়ে এবং মেয়ে জামাই এক ঝলক খুশির জোয়ার নিয়ে হাজির হয়েছে বাড়িতে। বাড়ির গিন্নিরা সবাই জামাই আদরে ব্যস্ত হয়ে পড়েছেন। বাচ্চারা একমাত্র দোলাভাইকে ঘিরে জমিয়েছে আড্ডার আসর। তখন সবে সন্ধ্যা পেরিয়ে রাত, এই আনুমানিক রাত 9টার মতো বাজে। রাতের খাবার শেষে সবাই আড্ডার আসর বসিয়েছে ছাদে। বাচ্চাদের আড্ডায় বড়রা কোনো প্রকার হস্তক্ষেপ চালাতে চায়নি, এজন্য সবাই যার যার ঘরে চলে গেছেন ঘুমানোর উদ্দেশ্যে। পুরো ছাদ জুড়ে বর্তমান বাচ্চাদের বিচরণ চলছে। ছাদের ঠিক মাঝ বরাবর মাদুর পেতে সবাই গোল হয়ে বসেছে। মাঝখানে চিপস আর কোকের বোতল রাখা, পাশে কিছু ফলও রাখা আছে। কর্মজীবনে ব্যস্ততার জন্য ভাই বোনেদের মধ্যে আর আগের মতো আড্ডা দেওয়া হয় না, তাই তো একটু সুযোগ পেলেই ওরা ছাদে আসর পেতে বসে। জীবন থেকে চলে যাওয়া এক সেকেন্ড সময়ও নষ্ট করা অনুচিত। ভাই বোনেদের আড্ডার এক পর্যায়ে উঠে আসলো কৌশিক তোবার বিয়ের কথা। বাড়িতে আলোচনা চলছে ওদের বিয়ের বিষয়ে। শুরুতে জামাল সাহেব না মানলেও বাচ্চার আগমনের কথা শুনে তিনি দুর্বল হয়ে পড়েছেন। রাগজেদ ভুলে তিনি সম্পর্কটাকে মেনে নিয়েছেন। সেই সাথে যত দ্রুত সম্ভব ছোট পরিসরে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে ওদের বিয়ের ঘোষণা দিবেন। কথাটা শোনার পর থেকে বাচ্চারা সবাই হাওয়ায় উঠছে। রাতুল সবার মাঝে এক বাড়িয়ে কথা ছুড়ল, কি শালা বাবু, মানুষ তো আগে বিয়ে করে বউ বানাই, তারপর বাচ্চা পাই। তুমি তো বিয়ের দিন বউ বাচ্চা একসাথে ঘরে তুলবে, ফিলিংস কেমন? প্রশ্নটা করেই দাঁত কপাটি বের করে হাসল রাতুল। কৌশিক তখন কমলার খোসা ছাড়াতে ব্যস্ত। খোসা থেকে কমলার কোষগুলো বের করে একটা একটা করে তুবার হাতে দিচ্ছে। তুবাও বেশ সংকোচনবিহীন মনে কমলা খেয়ে যাচ্ছে। ঠিক এমন পর্যায়ে প্রশ্ন উঠায় এক পলক মাথা তুলে চাইল কৌশিক, পরপরই আবার নিজের কাজ করতে করতে বলল, ইনফরমেশন একটু মিস্টেক আছে দুলা ব্রো। আমিও তথাকথিত নিয়ম অনুযায়ী আগে বিয়ে করেছে, 2 বছর সংসার করেছে, এরপরে বাচ্চা আসছে। আপনার এই ভুলভাল ইনফরমেশনের জন্য আমার তো বদনাম রটে যাবে। সে যেটাই হোক, ফিলিংস কেমন সেটা বলো। এ পর্যায়ে কৌশিকের চলন্ত হাতজোড়া থেমে গেল, আর চোখে একবার তোবার দিকে তাকালো। তোবা তখন লজ্জায় মাথা নিচু করে রেখেছে, চোখ তুলে তাকানোর অবস্থাতে নেই মেয়েটা। তোবাকে অতিরিক্ত লজ্জা পেতে দেখে কৌশিক আড়ালে হাসল। চোখের দৃষ্টি জোড়ায় তোবার ঝুঁকিয়ে রাখা মুখের দিকে নিবদ্ধ রেখে বলল, ফিলিং তো অসাধারণ, একদম হৃদয় শীতল করা, হার্টবিট থমকে দেয়া, মেশিন কাঁপিয়ে তোলা। কৌশিক কথা শেষ করার আগেই ভুসভুস করে মুখের কোক ফেলে দিল নীরব। ছেলেটা মাত্রই কোকের বোতলে একটা চুমুক দিয়েছিল। তরলটুকু গিলতে যাবে ঠিক এমন সময় ভাইয়ের ফিলিংসের এমন ভয়ানক বর্ণনা নীরবের কিডনি কাঁপিয়ে তুলেছে। ঝাঝালো কোকা-কোলা নাকি মুখে উঠে বেহাল অবস্থা। এদিকে বাকি সবাই যার যার মতো ঠোঁট টিপে হাসছে। এমন পরিস্থিতিতে তুবা পড়ে গেল বেজায় বিপাকে। লজ্জায় কান দুটো দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে গেছে। এখানে বসে থাকলে পাক্কা মেয়েটা দম বন্ধ হয়ে মরেই যাবে। তাই বাচ্চার তাগিদে হুড়মুড়িয়ে উঠে পড়ল তুবা। আগে পিছে না তাকিয়ে দৌড়ে চলে গেল সেখান থেকে। এদিকে তুবাকে দৌড়াতে দেখে আটকে উঠল কৌশিক, পেছন থেকে চেঁচিয়ে উঠল, তুবা দাঁড়া, দৌড়াচ্ছিস কেন বেয়াদব? তুবা শুনল না, এক ছুটে নিচে নেমে গেল। এতে করে কৌশিকের চিন্তা কমার বদলে বাড়ল। মেয়েটা ভীষণ ঝটপটে, সারাক্ষণ তুরুত ফুরুত করে ছুটে বেড়ায়। পড়ে গেলে কি হবে ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো কৌশিক। 2 হাতে কমলার খোসাগুলো ঝেড়ে ফেলে যেতে যেতে বলল, ইউ গাইস ক্যারি অন, আমি আসছি। কথাটুকু বলতে যে দেরি, সঙ্গে সঙ্গে ছুট লাগালো সিঁড়ির দিকে। পেছন থেকে ভেসে এলো ভাই বোনেদের উচ্চ কণ্ঠের হাসির আওয়াজ। তুবা ছুটতে ছুটতে সিঁড়ির একদম শেষ প্রান্তে চলে এসছে। ঠিক এমন সময় খপ করে ওর হাতটা ধরে নিল কৌশিক। বাধা পেয়ে থেমে গেল তুবা, ধীরে সুস্থে পেছন ফিরে তাকালো। কৌশিক চোয়াজোড়া শক্ত করে রেখেছে। শক্ত চাহনিটাই বলে দিচ্ছে ছেলেটা বেজায় রেগে আছে।
সে অবস্থাতেই তোবাকে দেওয়ালের সাথে চেপে ধরল কৌশিক। দুই বাহু শক্ত করে ধরে ঝাঁকিয়ে বলল, এমন ব্যাঙের মতো লাফাস কেন বেয়াদব? পড়ে গেলে কি হবে ভেবে দেখেছিস? কি হবে? দুবার সহজ জবাব। বিপরীতে কৌশিক রেগে কটমট করে তাকালো। রেগে কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে কৌশিকের নজর গেল তুবার গলার নিচে। তুবার পরনে জামার গলাটা একটু বেশিই বড়, যার ফলে বুকের মাঝ বরাবর কালো কুচকুচে তিলটা স্পষ্ট দেখা যাচ্ছে। তিলটা চোখে পড়তেই থমকে গেল কৌশিক। চোখে দৃষ্টি জমে গেল। বুকের ভেতর হঠাৎ করে নড়ে চড়ে উঠল। অবাধ্য অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। পুরুষালী ঠোঁট জোড়া নিষ্পিস করে উঠল কালো বিন্দুটা ছুঁয়ে দিতে। নিজের দুর্বলতা চোখের সামনে ধরা দিতেই মাথা ধরে গেল কৌশিকের। তীক্ষ্ণ দৃষ্টিজোড়া সেদিকে রেখেই জিভ দিয়ে গাল ঠেলে তাকিয়ে রইল। পরপরই পেছন ফিরল কৌশিক। দুই হাত কোমরে রেখে লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। হুট করে পেছনে ফিরে বলল, সিরিয়াস করতে চাইছিস আমাকে? তুবা বোকার মতো তাকালো একবার। অবধের মতো মাথা ডানে বামে নেড়ে বলল, না তো, একদমই না। তাহলে এগুলো বের করে রেখেছিস কেন? ডাক বলছে একদম আমার সামনে এইভাবে আসবে না, আমি কন্ট্রোলেস হয়েছে। তুবা একবার তাকালো নিজের দিকে, পরপরই চোখ ছোট ছোট করে কৌশিকের দিকে চাইলো। দুই হাতে কোমরে রেখে ঝগড়া করার ভঙ্গিতে বলল, আপনি এবং আপনার কন্ট্রোল দুটোই অসভ্য। তাই তোর অসভ্যতার প্রমাণ আরো একবার দেই। বলেই দু কদম সামনে এগিয়ে আসলো কৌশিক। ভেবেছিল তুবা ভয় পিছিয়ে যাবে, তবে ওর ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করে এগিয়ে এলো তুবা। পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে এক হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল, অন্য হাতে কৌশিকের ডান হাতটা নিয়ে নিজের পেটের উপর রাখলো। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিস করে বলল, দুঃখিত জনাব, আমি জানি এই মুহূর্তে আপনি নিরুপায়, তাই তো জ্বালানোর কোনো সুযোগ হাতছাড়া করছি না। তো বলুন, যাব নাকি? বলেই চোখের ইশারায় ঘরের দিকে দেখিয়ে দিল তুবা। চোখে মুখে স্পষ্ট বিজয়ের হাসি। কৌশিককে জ্বালিয়ে মেয়েটা বেশ মজা পাচ্ছে, সেটা তুবা দুষ্টুমিতে ভরা চাহনিতে স্পষ্ট। কৌশিক আহত চোখে তাকালো একবার, হতাশ সুরে বলল, প্রতিশোধ নিচ্ছিস জান? আমি অধৈর্য হয়ে গেলে তখন কিন্তু ছাড়বো না। দেখা যাবে। বলেই কৌশিকের নাক টেনে দিল তুবা। এরপর হেলে দুলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। পেছনে রয়ে গেল হতভম্ব কৌশিক। ছেলেটার বুকের ভেতর ধরাস ধরাস করছে। মেয়েটার সুযোগ পেয়ে বড্ড বেশি জ্বালাচ্ছে। এর শোধ কৌশিক ঠিকই তুলবে। রাত তখন গভীর, পুরো শহর তখন ঘুমে বিভোর। দূর থেকে ভেসে আসা কিছু বেওয়ারিশ কুকুরের ডাক ছাড়া আশেপাশে আর কোনো শব্দের চিহ্ন নেই। এই মাঝরাতে অন্ধকারে চাদর গায়ে মুড়িয়ে বেলকনিতে বসে আছে নীরব, কানে চেপে ধরে রাখা তার সেলফোন। মাঝরাতে প্রিয়সীর সাথে প্রেমালাপে বিভোর। নতুন নতুন প্রেমের সূচনা হয়েছে তার। বহু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে অবশেষে রিমিকে নিজের ভালোবাসা বোঝাতে পেরেছে। রিমিও মেনে নিয়েছে। নতুন কপতি এখন রাত জুড়ে প্রেমালাপে মগ্ন থাকে। তবে ওদের মধ্যে প্রেমের আলাপ চলতে চলতে আচমকায় ঝগড়ার সৃষ্টি হয়। এ যেমন দীর্ঘক্ষণ প্রেম ভালোবাসা নিবেদনের মাঝে রিমি বলে উঠল, আমার না খুব ভয় করে নীরব। কেন? কি নিয়ে ভয়? আমাদের সম্পর্ক নিয়ে। প্রেমে জড়িয়ে তো গেলাম, কিন্তু আমাদের সম্পর্কের পরিণতি কি? বিয়ে পর্যন্ত যাবে তো? রিমির এহেন কথা শুনে ভীষণ অবাক হলো নীরব। কণ্ঠে একরাশ অবাকের রেশ ঢেলে বলল, মানে বিয়ে হবে না মানে কি? তোর কি মনে হয় আমি তোর সাথে চিট করব? তুই আমাকে চিটার ভাবিস রিমি? চিট করার জন্য বছরে বছর তোর পেছনে পাগলা কুত্তার মতো পড়েছিলাম। আরে না রে বাবা, আমি সেটা বলিনি। তাহলে অদ্ভুত কথার কারণ? কারণ হলো তুই আর আমি সমবয়সী, আর স্বাভাবিকভাবেই কিন্তু মেয়েদের বিয়ে আগেই হয়ে যায়। সামনে এইচএসসি পরীক্ষা দেবো আমরা, এরপরেই হয়তো বাড়ি আমাকে বিয়ের জন্য চাপ দেবে। তখন কি করব? কি আবার দুজন বিয়ে করে নেব? হ্যাঁ, মা আমার বাড়ির আবদার। মাত্র উচ্চ মাধ্যমিক পাশ একটা ছেলের সাথে আমার বাবা মা নাচতে নাচতে আমার বিয়ে দেবে, তাই না? তার উপর ছেলে বেকার। এ পর্যায়ে নীরবকে কিছুটা চিন্তিত দেখালো। কথা থামিয়ে দিয়ে একদম শান্ত নদীর মতো চুপ করে কিছু একটা ভাবতে লাগলো। নীরবকে চুপ হয়ে যেতে দেখে রিমি বলে উঠল, চুপ হয়ে গেলি যে? বিয়ের কথা শুনে ভয় পেয়ে গেলি নাকি? ভয় পাওয়া ছেলে আমি নই রিমি। যদি কখনো এমন পরিস্থিতি আসে তাহলে আমরা দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। কি বলিস? নীরবের সহজ সমাধান দেখে মুখ ভ্যাংচালো রিমি। নাক মুখ কুচকে বলল, বললেই হলো।
তারপর কি হবে? পরিবার যদি না মেনে নেয় তখন কি হবে? আমার বাড়ির কথা না হয় বাদই রাখলাম, তোর পরিবারই তো মেনে নেবে না। এদিকে তুইও বেকার, যদি দুজনেই বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে? রিল্যাক্স, এত টেনশন করছিস কেন? ভাই আছে না, ভাইয়া সব সামলে নেবে। বেশ ভাব নিয়ে কথাটা বলল নীরব। তবে নীরবের এমন জবাবে রিমি মোটেও খুশি হলো না, বরং রাগে পুরো শরীর রিরি করে উঠল। রিমি আশা করেছিল নীরব ওকে ভরসা দিয়ে বলবে, রিমি, তুই চিন্তা করিস না, আমি তো আছি, আমি সব সামলে নেব। কিন্তু রিমির আশায় এক বালতি পানি ঢেলে দিয়ে নীরব ভাইয়ের ওপর ভরসার বোঝা চাপিয়ে দিল। রাগে দুঃখে রিমি কটমট করে বলে উঠল, তুই একটা হাঁদারাম, গরু, গাধা, ছাগল, ভেড়া, বলদ। তোর মতো ছ্যাবলা মার্কা ছেলে মানুষ আমি দুটো দেখিনি। প্রেম করবি তুই, বিয়ে করবি তুই, সংসার করবি তুই, আর তোর প্রেমের বিষয় ন্যাটা চুকাবে তোর ভাই। ভাইয়ের চামচাকটা দূরে থাকবে আমার থেকে। আচমকা রিমিকে রেগে যেতে দেখে ভরকে গেল নীরব। অবাক হয়ে বলল, ঝগড়া কেন করছিস? তো করবো না? সব যখন তোর ভাই করবে তাহলে বউটাও তোর ভাইয়েরই করে দিস, সংসারটাও না হয় তার সাথেই করব। আমি দিলেও সে নেবে না। আমার ভাইয়া এক নারীতে আসক্ত, তোবা ছাড়া ভাইয়া আর কাউকে চোখে দেখে না। তাহলে আগে নিজের ভাইকে দেখে কিছু শিখ, তারপর আমার কাছে আসিস। তার আগে ভুলেও আমাকে ফোন দিবি না, বেয়াদব। ঝাঝালো কণ্ঠে কথাগুলো বলে কট করে ফোনটা কেটে দিল রিমি। নীরব কিছুক্ষণ আপন মনে হ্যালো হ্যালো করে ঝিম মেরে বসে রইল। এই মেয়েটা রাগ দেহের প্রতিটা লোমকূপে বসে থাকে। নীরব পড়েছে মহা জ্বালায়। ভবিষ্যতে এই জ্বালামুখীকে কিভাবে সামলাবে ছেলেটা? বাহারি খাবারের খুশবুতে মামা করছে ভইয়া মঞ্জিল। বাড়ির রমণীরা সেই সকাল থেকে রান্নাঘরে ব্যস্ত। মজাদার খাবারে ভরে তুলেছে টেবিলের আনাচে কানাচ। সেই সুঘ্রাণ শুকতে শুকতে ডাইনিং টেবিলে এসে বসল রিয়া। পরপরই নীরব নাক টানতে টানতে হাজির হলো। বাড়ির কর্তারা একে একে এসে হাজির হলেন। সাথে যোগ দিল মৌমিতা আর রাতুলও। রাতুল আজ নিজের বাড়ি ফিরে যাবে, যদিও সাথে মৌমিতারও যাওয়ার কথা ছিল, কিন্তু কৌশিক তোবার বিয়ের দিনক্ষণ ঘনিয়ে আসায় মৌমিতাকে থাকতে হচ্ছে। একে একে সবাই উপস্থিত হওয়ার পর সবার শেষে নিচে নামলো কৌশিক আর তোবা। তোবাকে এক হাতে আগলে ধরে এক একটা সিঁড়ি পার করালো কৌশিক। ভাবটা এমন যেন প্রিয় মানুষটার সামান্যতম কষ্ট না হয়। অতি সাবধানতার সহিত নিচে নেমে একটা চেয়ার টেনে বসিয়ে দিল তোবাকে। নিজে তুবার পাশের চেয়ার টেনে বসলো কৌশিক। নিজ উদ্যোগে তুবার প্লেটে এটা ওটা তুলে দিতে লাগলো। প্লেটে 2 চামচ ভাত, 1 টুকরো বড় মাছ, শাক ভাজি, মুরগির লেগ পিস, সেই সাথে 2টো সিদ্ধ ডিম দিয়ে প্লেট সাজিয়ে ফেললো। জগ থেকে 1 গ্লাস দুধ ঢেলে সেটাও তোবার সামনে রাখলো কৌশিক। নিজের মেয়ের প্রতি কৌশিকের এত যত্নশীল মনোভাব দেখে আবেগে আপ্লুত হলেন তাওহিদ সাহেব। বুকটা গর্বে ভরে উঠল তার। একমাত্র মেয়ের ভবিষ্যৎ নিয়ে তার দুশ্চিন্তা শেষ ছিল না। মেয়েটার বিয়ে কোথায় হবে, কেমন পরিবারে হবে, সেখানে মেয়েটা সুখী হবে কিনা, জামাই মেয়েটাকে ভালোবাসবে কিনা, এসব চিন্তায় বারে বারে প্রেশার বেড়ে যেত তার। তবে আজ চোখের সামনে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে প্রাণটা জড়িয়ে গেল তাওহিদ সাহেবের। সেই সাথে নিজের অবান্তর ভাবনার জন্য আফসোসও হলো। শুধু শুধু তিনি উল্টাপাল্টা চিন্তা করে নিজের প্রেশার বাড়িয়ে নিতেন, যেখানে উপযুক্ত ছেলে তার চোখের সামনেই ছিল। হ্যাঁ ঠিক, তোবার জন্য তো কৌশিকই একমাত্র উপযুক্ত পাত্র, আর হবে নাই বা কেন? সেই ছোট থেকে তোবাকে বুকে আগলে বড় করেছে কৌশিক। মেয়েটা সব অন্যায় আবদার বিনা বাক্যে পূরণ করেছে। তোবা জ্বর হলে তো ময়না বেগমের সাথে কৌশিকও রাত জেগেছে। সারাটা রাত ছোট্ট তুবার মাথার কাছে বসে নির্ঘুম কাটিয়ে দিয়েছে। মেয়ের স্কুল কলেজের কোনো ঝামেলা তাওহিদ সাহেবকে পোহাতে হয়নি কখনো। সবকিছু কৌশিক নিজের হাতে সামলেছে। অবশ্যই এবারের সব বাচ্চাদের বিষয়ে কৌশিক বেশ যত্নশীল, তবে তুবার ক্ষেত্রে কৌশিকের যত্নের ধরনটা ছিল ভিন্ন। এই ছোট ছোট ব্যাপারগুলো শুরুতে বুঝতে না পারলেও ইদানিং তাওহিদ সাহেব বেশ বুঝতে পারছেন। এমন একটা ছেলেই তো তিনি জামাই হিসেবে চাইতেন, যে তার মেয়ের যত্ন করবে, ভালোবাসবে, সুখে রাখবে। ভাগ্য যে তার চাওয়া এত সহজে এবং এত নিখুঁতভাবে পূরণ করবে, সেটা ছিল তাওহিদ সাহেবের কল্পনার বাইরে। ভাবতে ভাবতে খুশিতে চোখ দুটো ভরে উঠল ভদ্রলোকের। তিনি আড়ালে চোখ টিপে আগত পানিটুকু মুছে নিলেন। একমাত্র মেয়ে সুখী মানে বাবা মাও সুখী, এখানে দ্বিতীয় কোনো কথা নেই। এদিকে টেবিলে বসা বাকি সবাই কৌশিক তোবাকে দেখছে আর মিটিমিটি হাসছে। তবে সবার মুখের হাসির রেখা মিললেও হাসি নেই জামাল সাহেবের মুখে।
ভদ্রলোক কেমন যেন থমথমে চেহারা নিয়ে বসে আছেন। পরিবারের সামনে ছেলের এমন বেহায়াপনা তার কাছে আদি খেতে লাগছে। তিনি রাশভারী কণ্ঠে গলা খাকারি দিয়ে বললেন, এই সপ্তাহে ছোটোখাটো আয়োজন করে ছেলে মেয়ের বিয়ে ঘোষণা দিতে চাচ্ছি। তুমি কি সময় পাবে জামাই? প্রশ্নটা তিনি রাতুলের উদ্দেশ্যে ছুড়লেন। শ্বশুরের প্রশ্ন শুনে খাওয়া থামিয়ে দিল রাতুল। বিনয়ের সাথে জবাব দিল, এই সপ্তাহে বেশ কয়েকবার অপারেশন আছে বাবা। বিয়ে উপলক্ষে ছুটিও কাটিয়ে ফেলেছি। দেখি ছুটি ম্যানেজ হয় কি না। হ্যাঁ দেখো বাবা, যদি খুব সমস্যা হয় তাহলে অন্তত এক বেলার জন্যে সময় বের করো। আমি আর দেরি করতে চাচ্ছি না। বলতে বলতে জামাল সাহেব হাতে লোকমা মুখে পুরে নিলেন। কৌশিক তখন মাছের কাঁটা বেছে দুবার প্লেটের এক সাইডে জড়ো করছিল। সে আপন গতিতে কাজ করতে করতে বলল, অদ্ভুত, বিয়ে আমার, অথচ আমি সময় পাবো কিনা সেটাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছে না। আমি কিন্তু বেকার নই, চাকরি আমিও করি। বলতে বলতে নিজের বাবার দিকে তাকালো কৌশিক। ভদ্রলোক নির্বিকার। ছেলের কথা যেন তার কানেই যায়নি, এমন ভঙ্গিতে চুপচাপ খেয়ে যাচ্ছেন। বাবার এমন গাছাড়া ভাব দেখে হতাশ হলো কৌশিক। বেশ বুঝতে পারছে ভদ্রলোক বিয়েটা মেনে নিলেও ছেলের প্রতি রাগ তার একটুও কমেনি। ছেলের এমন হতাশাগ্রস্ত চেহারা দেখে এগিয়ে এলেন কনকচাপা বেগম। ছেলের মাথায় হাত রেখে জিজ্ঞেস করলেন, কেন আব্বা, ছুটি নেই তোর? নতুন প্রজেক্ট হাতে এসছে মা, মাত্র ময়ের বিয়ের জন্য ছুটি কাটিয়ে এসছে। কাজের প্রচুর চাপ, এই সপ্তাহে সময় নেই। দেরি করা তো ঠিক হবে না আব্বা। তুই কি বুঝতে পারছিস না তোর বাবা কেন তাড়াহুড়া করছে? কৌশিক কিছু বলতে গিয়েও থেমে গেল। পরিবারের চিন্তার কারণ সে বেশ বুঝতে পারছে। মূলত পাড়া প্রতিবেশীর মুখ বন্ধ করতে জামাল সাহেবের এত তাড়াহুড়ো। কৌশিক ছোট্ট করে দম নিল। মাথার উপরে এক গাদা কাজের চাপ। এত চাপ সামলে বিয়ের জন্য সময় কিভাবে বের করবে সেটা নিয়ে চিন্তায় পড়ে গেল। কৌশিকের ভাবনার মাঝেই জামাল সাহেব খাবার খেতে খেতে বলে উঠলেন, বাচ্চাদের নিয়ে মার্কেটে যেও আজ। ওদের কেনাকাটা যা আছে সব যেন দ্রুত শেষ করে আজ। আর বিয়ের সব কিছু তোবা নিজে পছন্দ করে কিনবে। এই দায়িত্ব পুরোটা তোমার। আমার অফিস আছে বাবা, কাল সন্ধ্যার পর নিয়ে যাব। ছেলে জবাবে বেশ অসন্তুষ্ট হলেন জামাল সাহেব। খানিকটা রাগ নিয়ে খ্যাক খ্যাক করে উঠলেন, এই ছেলে, এই মাথা কি গেছে তোমার? অবশ্য মাথা ভর্তি এত কুবুদ্ধি থাকলে তো এমনটাই হবে। পারো তো শুধু শয়তানি করতে আর বাপের মানিজ্জত ডোবাতে। জামাল সাহেবের কথার বিপরীতে কৌশিক শান্ত চোখে তাকালো শুধু। সেই চাহনি লক্ষ্য করে জামাল সাহেব বললেন, এভাবে তাকাচ্ছ কেন? তো কিভাবে তাকাবো? তোমার ওভার রিয়াক্টের কারণ আমি খুঁজে পাচ্ছি না। তা পারবে কিভাবে? ঘিলে তো সব পোকাই খেয়ে ফেলেছে। তোবা যে প্রেগনেন্ট সেটা কি ভুলে গেছো? এই অবস্থায় ও রাত বিরাতে বাজারে ঘুরবে? তো সমস্যা কোথায়? যেখানে আমি আছি সেখানে তোমার কিসের ভয়? আমার ভয়ের কারণটাই তো তুমি, হতচ্ছাড়া ছেলে। কৌশিক কথা বলার ভাষা হারিয়ে ফেলল। মুখের স্বাদ হারিয়ে গেল। খাবারগুলো এখন খুবই তেতো লাগছে। আর এক লোকমাও মুখে তোলার ইচ্ছে হলো না। টপাটপ হাত ধুয়ে এক গ্লাস পানি তোমার সামনে এগিয়ে দিল। এরপর চেয়ারের সাথে ঝুলিয়ে রাখা কোটটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো। তোমার মাথায় আদরে ভঙ্গিতে হাত রেখে বলল, আসছে, নিজের খেয়াল রাখিস। ব্যাস, এরপর আর দাঁড়ালো না। এখানে বসে বসে বাপের তিরস্কার শোনার মুড নেই আর। তার চেয়ে বরং অফিসে গিয়ে নিজের কাজ করা ভালো। ছেলে যাওয়ার পানি তাকিয়ে চোখ মুখ কুচকে ফেললেন জামাল সাহেব। বিড়বিড় করে আওড়ালেন, একটা অসভ্য ছেলে। এই চলচাতুরি দেখিয়েই আমার মেয়েটাকে কবজা করেছো। তা না হলে আমার সাদাসিধে মেয়েটাকে ওর মতো গবেটের প্রেমে কখনোই পড়তো না। বিড়বিড় করে বললেও কথাগুলো কম বেশি সবার কানেই গেছে। কিন্তু জামাল সাহেবের সামনে কোনো প্রতিক্রিয়া কেউ দেখাতে পারল না, যার ফলস্বরূপ সবাই ঠোঁট টিপে মিটিমিটি হেসে নিল। আজকাল তোমার শরীরটা বেজায় খারাপ যাচ্ছে। বমি বমি ভাব, মাথা ঘোরানো দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে খাবারের প্রতি মারাত্মক অরুচি। হুটহাট বমি দরুন শরীরটাও বেশ ক্লান্ত লাগে। এই যেমন এই মুহূর্তে শহীদ মিনারের সিঁড়িতে চোখ বন্ধ করে বসে আছে তোবা। পাশেই বসে আছে রিমি। রিমির কাঁধে মাথাটা ঠেকিয়ে তোবা শরীর ক্লান্তি দূর করার চেষ্টা করছে। ক্লাস ফাঁকি দিয়ে দুই বান্ধবী ফুচকা খেতে বাইরে গিয়েছিল। রাস্তার পাশের স্টল থেকে অতিরিক্ত টক ঝালযুক্ত ফুচকা খেয়ে আচমকা তোবার পেটের ভেতর গুলিয়ে ওঠে। মিনিটের ব্যবধানে রাস্তাতে হড়হড় করে বমি করে ভাসিয়ে দিয়েছে।
রিমি কোনো মতে টেনে টুনে শহীদ মিনারের সিঁড়িতে তুবাকে বসিয়ে নীরবকে ফোন করে ডেকেছে। মিনিট 5 ব্যবধানে নীরব হাজির হলো সেখানে, হাতে 2টো পানির বোতল। তুবার ক্লান্ত মুখের দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ল ছেলেটার। একটা বোতল রিমির হাতে ধরিয়ে দিয়ে অন্যটা ছিপি খুলে তুবার মুখের সামনে ধরল। চোখ বন্ধ রেখে ঢকঢক করে পানি খেয়ে নিল তুবা। নীরব চিন্তিত স্বরে প্রশ্ন করল, তুই ঠিক আছিস বোন? বেশি খারাপ লাগছে? ডাক্তারের কাছে নিয়ে যাবো কি? তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো, বিড়বিড় করে বলল। আমার ঘুম পাচ্ছে। নীরব আস্তে আস্তে তুবার গা ঘেঁষে অপর পাশে বসলো। শারীরিক ক্লান্তি থেকে এই অসময়ে ঘুমের আগমন, প্রেগনেন্সিতে এগুলো খুবই স্বাভাবিক বিষয়। নীরব চিন্তিত ভঙ্গিতে একবার কলেজের গেটের দিকে তাকালো, এরপর পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল, যেন বিশেষ কারো জন্য অপেক্ষা করছে। নীরবের অপেক্ষার অবসান ঘটল কিছুক্ষণ পরে। মিনিট 10 পরে আচমকা সেখানে আগমন ঘটল কৌশিকের। চিন্তিত চেহারায় হন্তদন্ত ভঙ্গিতে দৌড়ে আসছে ছেলেটা, কপালে অসংখ্য চিন্তার ভাঁজ। ছুটতে ছুটতে সোজা এসে থামলো তুবার সামনে। তুবা তখনও চোখ বন্ধ করে রিমির কাঁধে মাথা রেখে বসেছিল। ঠিক এমন সময় আচমকা কৌশিক এক টানে তুবাকে বসা থেকে দাঁড় করালো। 2 হাতে তুবার মুখ আগলে ধরে বিচলিত কণ্ঠে বলল, জান, কি হয়েছে তোর? হঠাৎ নাকি অসুস্থ হয়ে পড়েছিস? ঠিক আছিস তুই? আচমকা পরিচিত কণ্ঠ শুনে হকচকিয়ে গেল তুবা। এই অসময়ে চোখের সামনে কৌশিককে দেখে মেয়েটা অবাক হতে ভুলে গেল, শুধু অবিশ্বাস্য চোখে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। তুবাকে চুপ থাকতে দেখে কৌশিক ঝাঁকিয়ে প্রশ্ন করল, কি রে, জবাব কেন দিচ্ছিস না? বেশি খারাপ লাগছে? আমি বারণ করেছিলাম কলেজে আসতে। এই দেখ, শরীর খারাপ হলো তো চল ডাক্তারের কাছে চল। বলেই তুবার হাত ধরে হাঁটা দিল কৌশিক, কিন্তু এক কদম এগিয়ে হাতে টান পড়ল। তুবা একই জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে কোথাও যেতে নারাজ। ব্যাপারটা বুঝতে পেরে পেছনে ফিরল কৌশিক। তুবার ক্লান্ত কণ্ঠে বলল, ডক্টরের কাছে যাওয়া লাগবে না, বমি হয়েছে শুধু, আমি ঠিক আছি। কৌশিক বিচলিত হলো, 2 হাতে তুবার মুখ আগলে ধরে বলল, ঠিক আছিস মানে? কোথায় ঠিক আছিস? গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, কণ্ঠ কাঁপছে, আর বলছিস ঠিক আছিস? নির্বোধ ভাবিস আমাকে? তুবা জবাব দিল না, একইভাবে চুপচাপ দাঁড়িয়ে রইল। কৌশিক ফের বলে উঠল, ফুচকা কেন খেয়েছিস তুই? এসব বাইরের খাবার কতটা অসুস্থকর সেটাকে নতুন করে শেখাতে হবে? এত কেন বাচ্চামি করিস জান? তোর চিন্তা আমি কাজ করে শান্তি পাই না, সবসময় আতঙ্কে থাকি। আমার অনুপস্থিতিতে না জানি কি অঘটন ঘটিয়ে ফেলিস, এবং তুই অঘটন ঘটিয়ে চলেছিস। এমন বেখেয়ালি হলে আমি কোন দিকে যাব বলতে জান? আর কবে বুঝবি আমাকে? কবে বুঝবি আমার চিন্তা? কৌশিকের কণ্ঠে স্পষ্ট অভিমান। তুবাকে সে পই পই করে নিষেধ করেছে বাইরের এসব অস্বাস্থ্যকর খাবার খেতে, এতে ফুড পয়জনিং হতে পারে। মেয়েটা তবুও শোনে না। কৌশিকের অভিমান বুঝতে পেরে নত হলো তুবা। ছট করে কৌশিকের গলা জড়িয়ে ধরল, কাঁধের সাথে মুখ গুজে মিনমিন করে বলল, সরি, আর এমন করবো না, প্লিজ রাগ করে থাকবেন না। থাকবে তো? হ্যাঁ থাকবে। কৌশিক মৃদু হাসল, তুবাকে আলতো করে 2 হাতে আগলে নিল। দুজনের বুক একে অপরের সাথে লেপ্টে রইল। অত্যাধিক কাছাকাছি আসায় কৌশিকের বুকের বেগতিক ধুকপোকানি স্পষ্ট টের পেল তুবা। বুকের ভেতর কি নির্মমভাবে হাতুড়ি পেটাচ্ছে। তুবার অসুস্থতার খবর শুনে ছেলেটা ঠিক কী পরিমাণ ভয় পেয়েছিল সেটা কৌশিকের বুকের বেগতিক ধুকপোকানি বলে দিচ্ছে। তুবা আর সময় ব্যয় করল না, কৌশিককে ছেড়ে দিয়ে ওর একটা বাহু ধরে বলল, বাড়ি নিয়ে চলুন না, আমার ভালো লাগছে না। বাড়ি গিয়ে আমি ঘুমোবো, আর আপনি আমার মাথায় হাত বুলিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, অফিস ফিরতে হবে। আমি কিছুই শুনবো না, আমি না ঘুমানো পর্যন্ত আপনার ছুটি নেই, কোনো অজুহাত মানবো না আমি। কৌশিক লম্বা এক দীর্ঘ শ্বাস ছাড়ল। মেয়েটার আবদার দিন দিন বেড়েই চলেছে, সেই সাথে বেড়ে চলেছে জেদের পরিমাণ। আজকাল মেয়েটা বড্ড বেশি জেদ করে। এতে অবশ্য কৌশিকের কোনো আপত্তি নেই, আর না আছে কোনো বিরক্তিবোধ। সে তো হাসি মুখে প্রাণপ্রিয়ার সকল আবদার, সকল জেদ পূরণ করতে রাজি, প্রয়োজনে জানটাও দিতে রাজি। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সময়। অবশেষে ঘটল সেই কাঙ্ক্ষিত লগ্নের আগমন, কৌশিক তুবার বিয়ে। যদিও পরিবারের অগোচরে দুজনে একবার বিয়ে করে নিয়েছে, তবুও নিজেদের মনের সন্তুষ্টির জন্য আবারও একবার কাজী রেখে কবুল পড়ালেন জামাল সাহেব। না হলে ভদ্রলোকের মনের খায়েশ মিটছে না। সেই ইচ্ছে রেশ ধরেই তিনি ছোটখাটো পরিসরে বিয়ের আয়োজন করেছেন। আত্মীয় স্বজনদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে পুরো বাড়ি। কর্তারা সবাই অতিথি আপ্যায়নে ব্যস্ত।
গিন্নিরাও সঙ্গ দিচ্ছেন কর্তাদের। রান্নাবান্না হচ্ছে বাড়ির পেছন দিকের বাগানে। বাগানের অপর পাশেই বরকনের জন্য স্টেজ সাজানো হচ্ছে। কৌশিক নিজের হাতে ফুল লাগাচ্ছে স্টেজের খুঁটিতে। পাশে নীরব নিজের বড় ভাইকে কাজে সাহায্য করছে। এমন গুরুত্বপূর্ণ একটা সময়ে আচমকা টুট টুট শব্দে নীরবের ফোনটা বেজে উঠল। কাজ করতে করতে ফোনটা বের করলো নীরব। রিমি চলে এসেছে। নীরবকে গেটের বাইরে আসতে বলছে। প্রিয় মানুষের মেসেজ পাওয়া মাত্রই লাফিয়ে স্টেজ থেকে নেমে গেল নীরব। এক ছুটে চলে গেল গেটের বাইরে। রিমি তখন রাস্তার একপাশে দাঁড়িয়ে কিছু একটা দেখছিল। নীরব দ্রুত পায়ে এগিয়ে গেল সেদিকে। কাছাকাছি আসতে রিমির হাতের দিকে তাকিয়ে থমকে গেল নীরব। চলন্ত কদম জোড়া 2 হাত দূরেই থেমে গেল তার। চোখে মুখে চরম বিস্ময়। রিমির হাতে একটা প্রেগনেন্সি কিট, সেটাতে 2টো লাল দাগ স্পষ্ট জল করছে। নীরব থমকালো, চমকালো, খানিকটা ভড়কে গেল। অবাক সুরে বলে উঠল, এসব কি রিমি? আচমকা পেছন থেকে কারো গলার আওয়াজ শুনে চমকে উঠল রিমি। তড়িৎ মাথা তুলে পেছন ফিরে চাইল। নীরব ততক্ষণে রিমির একদম কাছাকাছি চলে এসেছে। দুজনের মাঝে কেবল ইঞ্চি 2 দূরত্ব রাখল নীরব। এগিয়ে এসে রিমির 2 বাহু ধরে মৃদু ঝাঁকিয়ে বলল, মানে কি এসবের? আমি আমি তো কিছু করিনি। সেদিন চুমু খাওয়া ছাড়া তোকে তো আমি ছুঁয়েও দেখিনি। তাহলে এসব কীভাবে হলো রিমি? আচমকা নীরবের একাধারে প্রশ্ন শুনে ভড়কে গেল রিমি। এই প্রশ্নগুলোর বিপরীতে ঠিক কী জবাব দিবে সেটা মুহূর্তেই তার মাথায় ধরা দিল না। বুদ্ধিতে তালগোল পাকিয়ে গেল। রিমিকে জবাব দিতে না দেখে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল নীরব। মনে মনে অনেক কিছু ভেবেও নিল। ভেতর থেকে বড্ড বেশি অসহায় লাগলো নিজেকে। সে সবকিছু একপাশে রেখে লম্বা শ্বাস টেনে বলল, আচ্ছা সেটাই হোক, ঘটনা যার দ্বারা যেভাবে ঘটুক আমি সবটা মানতে রাজি। বিশ্বাস কর রিমি, আমি তোকে খুব ভালোবাসি। তোর সব অন্যায় আমি এক বাক্যে মেনে নেব। চল আজ আমরা বিয়ে করে ফেলি। তোর গায়ে কোনো কলঙ্কে থাক লাগতে দেব না আমি। বলে রিমির একটা হাত আলতো করে ধরল নীরব। এ পর্যায়ে টনক নড়ল রিমির। ঘটনা পুরোটা মাথায় ভালো মতো বসেও গেল। পরপরই নীরবের বলদামির জন্য রাগও হলো। ধরে রাখা হাতটা ঝামটা বেড়ে ছাড়িয়ে নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, শালা ইতর, দূর হ। তোর সাহস কি করে হলো আমাকে প্রেগনেন্ট ভাবার? এই, আমার কি বিয়ে হয়েছে? তাহলে এটা এটা আমি রাস্তায় পড়ে পেয়েছি মূর্খ। এখানে পড়েছিল তাই তুলে দেখছিলাম। এটাই যেন আমার মহা পাপের কারণ। তুই সোজা আমার চরিত্রের দাগ লাগিয়ে দিলি। এই ভাবিস তুই আমাকে? এ পর্যায়ে নীরব ভরকে গেল। 2 4 মিলাতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিজের ভুল বুঝতে পেরে মাথা নত করল নীরব। 2 কদম এগিয়ে এসে অনুশোচনা করে বলল, সরি রিমি, আসলে আমি কথা বলবি না আমার সাথে, দূর হ বলছি। তোর চেহারা যেন আজ আমি না দেখি। ঝাড়ি মেরে কথাগুলো বলে হন হন করে বাড়ির দিকে হাঁটা দিল রিমি। নীরব অসহায় ভঙ্গিতে বার কয়েক পেছন থেকে ডাকলো। 2 কানে ধরে সরিও বলল, কিন্তু সেই সরিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোজা বাড়ির ভেতরে চলে গেল রিমি। সেই সাথে মনে মনে প্রতিজ্ঞা করলো, এই গাধার সাথে আজ সে সারাদিন কথা বলবে না। না মানে না, একটা কথাও না। দুপুর পরপরই বিয়ের মূল কার্যক্রম শুরু হলো। স্টেজে বর কনেকে পাশাপাশি বসিয়ে কবুল পড়ানো হলো। কাজী সাহেবের জীবনে এটাই প্রথম বিয়ে যেখানে কোনো কান্নাকাটি নেই, আর না আছে পরিবারের কোনো দুঃখ শোক। বরকে কবুল বলতে বলার সঙ্গে সঙ্গে 5G স্পিডে কবুল বলে দিল। কনের ক্ষেত্রেও তাই। কবুল বলতে বলার সঙ্গে সঙ্গে নিঃসংকোচে কবুল বলে দিল। কোনো জড়তা, ভয় বা দুঃখ নেই মনে। বরং বিয়ের আসরে কনেকে এমন দাঁত কেলিয়ে হাসতে দেখে চিন্তায় পড়ে গেলেন কাজী সাহেব। তার পাকা চুল ভর্তি মাথায় এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ছেলে মেয়ে দুটো কি পাগল? এরা মানসিক প্রতিবন্ধী নয় তো? নিশ্চিত ওদের মাথায় সমস্যা আছে, না হলে ছেলে যেমন তেমন। কিন্তু বিয়ের দিন সাধারণত মেয়েরা কাঁদে, এক ফোঁটা হলেও চোখের পানি পড়ে, অথচ এই মেয়ের হাসিই যেন শেষ হচ্ছে না। এটা কি অস্বাভাবিক বিষয় নয়? অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিয়ের কার্যক্রমে সমাপ্তি টানা হলো। মুরব্বীদের দোয়া নিয়ে দুজনে নতুন জীবনের দিকে এক কদম পা বাড়ালো আজ। এর পরপরই বাড়ির কর্তারা লেগে পড়লেন অতিথিদের খাওয়া দাওয়ার আয়োজন করতে। তোবাকে বসার ঘরের সোফায় বসিয়েছে মৌমিতা। খাওয়া দাওয়া শেষে সবাই একবার করে নতুন বউকে দেখে চলে যাচ্ছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই জামাল সাহেব একজন মুরব্বীর সাথে কথা বলতে বলতে বাড়ির ভেতর ঢুকলেন।
তাদের কথার প্রসঙ্গ ছিল নিজেদের মধ্যে ছেলে মেয়ের বিয়ে নিয়ে। মুরব্বী লোকটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলেন, হ্যাঁ জামাল, একমাত্র ছেলের বিয়ে, তাহলে এত ছোটোখাটো আয়োজন কেন? আমি তো ভেবেছিলাম ধুমধাম করে আয়োজন করবি। ইচ্ছে তো সেটাই ছিল চাচা, কিন্তু সম্ভব হলো না। আসলে কিছু কারণবশত ছেলেমেয়ের বিয়ে আরও আগেই দিয়ে রেখেছিলাম। এখন শুধু ওদের বিয়ের বিষয়টা সবাইকে জানিয়ে দিলাম। নাতি নাতনি হোক, যখন বড় করে আয়োজন করব। বলতে বলতে মেকি হাসলেন জামাল সাহেব। এই ছেলেটার জন্য মুরব্বীদের সামনে আর কত যে মিথ্যে কথা বলতে হবে তার ইয়ত্তা নেই। এরই মাঝে জামাল সাহেবের নজর গেল রান্নাঘরের দরজার দিকে। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে কৌশিক, 2 হাত বুকে আড়াআড়িভাবে ভাঁজ করা। তবে তার চোখের স্থির নজর বসার ঘরের সোফায় বসা তুবার দিকে। এত লোকজনের সামনে ছেলের এমন বেহায়াপনা আচরণে বেশ অসন্তুষ্ট হলেন তিনি। ধূপধাপ পা ফেলে এগিয়ে গেলেন ছেলের কাছে, পাশাপাশি দাঁড়িয়ে শাসিয়ে বললেন, এই ছেলে, এখানে কি তোমার? এমন চোখ দিয়ে আমার মেয়েটাকে গিলে খাচ্ছ কেন? যাও, নিজের কাছে যাও। বাবার ধমক শুনে এক পলক তাকালো কৌশিক, এরপর ফিরে দৃষ্টি তোবার দিকে নিবদ্ধ রেখে বলল, কাজ নেই আমার। তাছাড়া তোমার মেয়ে আমার ব্যক্তিগত সম্পদ। আজ তো সরকারিভাবে সার্টিফিকেটও পেয়ে গেছে, দেখলে ক্ষতি কি? সেটা যে তোমার কুটিল মস্তিষ্কে এত এক একটা চালের ফলাফল, সেটা কি আমি জানি না? তোমার ভাগ্য ভালো, বাচ্চাটা আসতে চলেছে, না হলে তোমার মতো অপদার্থের হাতে আমার নিষ্পাপ মেয়েটাকে কোনোদিনও তুলে দিতাম না। আসলে নিরাপদ। দেখো না বাবা, কি নিষ্পাপ হাসি। ঘোলাগা কণ্ঠে কথাগুলো আওড়ালো কৌশিক, চোখের দৃষ্টি এখনো তোবাতে স্থির। মৌমিতার পাশে বসে কিছু একটা কথা নিয়ে দুজন হাসাহাসি করছে, মন খোলা হাসি থেকে যেন মুক্ত ঝরছে। কৌশিকের মাথা ঝিম ধরে গেল সেই হাসি দেখে। একবার ফোলা গালটা ছুঁয়ে দিতে মন চাইলো, চুমুতে চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে হলো পুরো মুখ। পরপরই কৌশিক আঙ্গুলের ডগায় সময়ের হিসাব করে নিল, আর মাত্র কয়েক ঘন্টা, এরপর তো তোমাকে নিজের করেই পাবে, একেবারে নিজের করে, সারা জীবনের জন্য কাছে রাখতে পারবে। সুতরাং ভালো কিছু পেতে রাত পর্যন্ত এই কয়েক ঘন্টার সময় অপেক্ষা করাই যায়। কৌশিকের ভাবনার মাঝে আচমকা তুবা 2 হাতে নিজের মুখ চেপে ধরল। হাসি মজার মাঝে আচমকা তুবার চেহারার রং পরিবর্তন নজর এড়ালো না কৌশিকের। সমতল হৃদয় কুচকে তুবার দিকে পা বাড়ালো কৌশিক। ঠিক সেই মুহূর্তে তুবা ছোট লাগালো নিচতলার ওয়াশরুমের দিকে। কৌশিকের আর বুঝতে বাকি নেই কাহিনী কি। চিন্তিত মুখে সেও ছুটল তুবার পেছন পেছন। ওয়াশরুমে গিয়ে গলগল করে সব কিছু বমিতে ভাসিয়ে দিল তুবা। কৌশিক ছুটে গিয়ে আগলে ধরল তুবাকে। বমি শেষে ক্লান্ত দেহটা তুবা ছেড়ে দিল কৌশিকের ওপর, কেমন যেন নিস্তেজ প্রাণহীন হয়ে পড়েছে। কৌশিক চিন্তিত স্বরে প্রশ্ন করল, এই যান তোবা, বেশি খারাপ লাগছে? তুবা মুখে জবাব দিল না, চোখ দুটো বন্ধ রেখে শুধু উপর নিচ মাথা ঝাঁকালো। কৌশিকের চিন্তা কমার বদলে কয়েক হাজার গুণ বেড়ে গেল। তুবার নিস্তেজ মুখটা দেখে বুকের বাম পাশে সূক্ষ্ম ব্যথা অনুভব করলো। সহসাই বুকটা হাহাকার করে উঠল ছেলেটার। প্রাণপ্রিয়ার কষ্ট ভাগ করে নেওয়ার তীব্র পিপাসা জাগলো বুকে। তবে সেটা তো সম্ভব নয়, এমন অসম্ভব কোনোদিন সম্ভব হয় না। ভাবতেই এক বুক তপ্ত ব্যর্থ শ্বাস ফেলল কৌশিক। এক হাতে তুবার নেতিয়ে পড়া শরীরটা নিজের বুকের সাথে মিশিয়ে ধরে অন্য হাত তুবার বাম গালে রাখলো। আহত কণ্ঠে বিড়বিড় করে বলল, আমার সব সুখ তোর হোক জান, তোর সব কষ্ট আমার হোক। ইস, যদি দেহটা অতল বদল করা যেত, আমার সুস্থ দেহটা তোকে দিয়ে দিতাম, আর তোর অসুস্থ দেহটা আমি নিয়ে নিতাম। তুবা কোনো জবাব দিল না, জ্ঞানহীনের মতো চুপটি করে পড়ে রইল কৌশিকের বুকে। কৌশিক আর সময় নিল না, খুব সাবধানতার সহিত কোলে তুলে তুবার ঘরের দিকে পা বাড়ালো। নিজের ঘরে যাওয়ার অবকাশ নেই, সেখানে তো ভাই বোনেরা মিলে বাসর ঘর সাজাতে ব্যস্ত। ভাই বোনেরা মিলে কৌশিকের ঘরটা পুরো ফুলের রাজ্য বানিয়ে দিয়েছে। বাহারি ফুলের সুবাসে বম করছে চারিধার। ঘাটে গোলাপের পাপড়ি ছড়িয়ে লম্বা করে শ্বাস টানল রিমি। তাজা ফুলের সুবাসে পেট ফুলে উঠেছে যেন। এত কড়া গন্ধ তুবার সহ্য করতে পারলেই হয়। ভাবতে ভাবতে অবশিষ্ট ফুলগুলো হাতে তুলে নিল রিমি। রিয়া নিজের ভাগের কাজ শেষ করে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা এসেছিল ফিনিশিং লুক দেখতে। দেখার শেষে সেও চলে গেল। পুরো ঘরে এখন উপস্থিত রয়েছে কেবল রিমি আর নীরব। সেই শুরু থেকে রিমির সাথে কথা বলার চেষ্টা করেছে ছেলেটা, কিন্তু রিমি বরাবরই নীরবকে ইগনোর করে যাচ্ছে।
এক অদৃশ্য রাগ জেগে বসেছে রিমির মাথায়। তখন নীরবের করা আবোল তাবোল প্রশ্নগুলো মনে হতে ভেতরে ফুঁসে ফুঁসে উঠছে। ভেতরে রাগটাকে বজায় রেখেই উঠে দাঁড়ালো রিমি। অবশিষ্ট ফুলগুলো হাতে নিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে রিমির হাতটা খপ করে ধরে নিল নীরব। এতক্ষণ ধরে রিয়া ঘরে থাকায় বিশেষ কিছু করতে পারছিল না সে। তবে এবার পুরো ফাঁকা ঘর পেয়ে সুযোগটা লুফে নিল নীরব। রিমির একটা বাহু শক্ত করে ধরে বলল, সরি বললাম তো, তবে এত কিসের রাগ? রিমি জবাব দিল না, শুধু সাপের মতো ফোঁসফোঁস করতে করতে হাত মুচড়াতে লাগলো। এতে রাগটা দ্বিগুণ বাড়ল নীরবের। এক টানে রিমিকে দেওয়ালের সাথে চেপে ধরে ঝাঁকিয়ে বলল, খুব সাহস বেড়ে গেছে তাই না? আমাকে ইগনোর করিস? কলিজা কত বড় তোর? আমার সাহস আগে থেকেই বেশি, প্রমাণ চাস? দেখা দেখি তোর সাহসের নমুনা। নীরবের কথা শেষ হওয়ার আগেই আচমকা ওষ্ঠের উপর আক্রমণ করে বসলো রিমি। নিজে পুরুষালী ঠোঁটে নরম ঠোঁটে ছোঁয়া পেতেই থমকে গেল নীরব। ভেতরে পুরুষ সত্তা আচমকায় কেঁপে উঠল যেন। দেহের ভেতর বিদ্যুৎ খেলে গেল। সেই সাথে টের পেল রিমির দেহের মৃদুমন্দ কম্পন। মেয়েটা কাঁপছে, অথচ নিজেকে সাহসী দেখাতে পিছু পা হচ্ছে না। এক দীর্ঘ চুম্বন শেষে সরে এলো রিমি। পাথরের মতো জমে থাকা নীরবের কলার চেপে ধরে বলল, যতদিন আমার মিছে রাগ তুই অনুভব না করতে পারবি, ততদিন তুই প্রেমিক হিসেবে ব্যর্থ। কবে হবি আমার মনের মতো প্রেমিক পুরুষ? আমার কি চিরকাল অপেক্ষা করা লাগবে? নীরব ভরকে গেল। রিমির কথাগুলো সব মাথার উপর দিয়ে চলে গেল। ধৈর্য নিয়ে না ভেবে বোকার মতো প্রশ্ন করে বসলো, মানে? মানে তোর মাথা, গরু। দাঁতে দাঁত চেপে বাক্যটা ঝেড়েই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল রিমি। পেছন থেকে নীরব আবারও বোকার মতো তাকিয়ে রইল। এটা মেয়ে নাকি আগ্নেয়গিরির লাভা, যখন তখন যেখানে সেখানে ফেটে পড়ে। আশ্চর্য। নিশুতি রাত, চারিদিকে শুনশান নীরবতা। আধারিয়া রাতের বুক চিরে উকি দিচ্ছে অগণিত উজ্জ্বল তারা। আজ চাঁদের আকারটাও বেজায় বড়, বিশাল আকার, রুটির মতো আকৃতি ধারণ করেছে চাঁদ মামা। মেঘবিহীন স্বচ্ছ আকাশে আপন ধারায় আলো ছড়াচ্ছে সে। সেই সাথে বইছে মৃদুমন্দ দক্ষিণা বাতাস। দেহের প্রতিটি লোমকূপ ছুঁয়ে যাচ্ছে সে বাতাসের অংশ। আত্মীয় স্বজন বিদায় দিয়ে কিছুক্ষণ আগে ঘরে এসেছে তুবা। নিজের বাড়িতেই বইয়ের অধিকার নিয়ে পা রাখলো স্বামীর ঘরে। স্বামী, তুবার আপন স্বামী, তার একান্ত ব্যক্তিগত পুরুষ, যার ওপর এক এবং একমাত্র তুবার অধিকার। যে মানুষটার দেহ, মন এবং পুরো জীবন জুড়ে তুবার রাজত্ব, যাকে 2 বছর আগে পরিবারের অগোচরে আপন করে নিয়েছিল তুবা, আজ তাদের এই সম্পর্ক সামাজিক স্বীকৃতি পেল। এখন আর হারানোর ভয় নেই, আর না কাছে আসতে দ্বিধাদ্বন্দ্ব। তবে কি তুবার সুখের দিনে শুরু হলো? এবার থেকে তুবার প্রতিটা রাত কাটবে কৌশিক নামক প্রেমিক পুরুষের বুকে। সেই বুক যেটা তুবার চিরশান্তির জায়গা, যেখানে তুবা নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ অনুভব করে। ভাবতে ভাবতে লাজুক হাসলো তুবা। ভারী বেনারসিটা 2 হাতের সামান্য উঁচু করে পা বাড়ালো বেলকনির দিকে। খোলা আকাশে নজর রেখে গায়ে দক্ষিণা হাওয়া মাখতে লাগলো। আকাশের বুকে রাজত্ব করতে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, শুনেছ হে চাঁদ, তোমার মতো আমারও একটা চাঁদ আছে, আমার ব্যক্তিগত চাঁদ, যার আলো আমার পুরো জীবনকে আলোকিত করে রাখে। তোমার গায়ে তো দাগ আছে, কিন্তু আমার চাঁদের গায়ে কোনো দাগ নেই। কেন নেই জানো? কারণ সে আমার চাঁদ, শুধুই আমার। শোনে ছোড়া বাক্যগুলো অদৃশ্য বুদবুদের ন্যায় ভেসে বেড়ালো চারিদিকে। আনমনে কথা শেষ করতে আচমকা পেটের উপর ঠান্ডা হাতের স্পর্শ পেল তুবা। সেই সাথে ঘাড়ের বাম পাশে আছড়ে পড়ল এক মুঠো তপ্ত শ্বাস। মৃদু কেঁপে উঠল তুবা। পেছনে না ফিরেও বেশ বুঝতে পারল মানুষটাকে। স্বামী নামক মানুষটা ছাড়া আর কেউ তুবাকে এতটা যত্ন নিয়ে আগলে ধরে না। ঘাড়ের কাছে নিঃশ্বাসের বেগ আরো কিছুটা ঘনীভূত হলো। অদৃশ্য আবেশে চোখ বন্ধ করে নিল তুবা। তুবার চুলের সাথে নাক ঘষে কৌশিক ফিসফিস করে বলল, আমার বউ, আমি ব্যতীত অন্য কারোর সাথে কথা বলছে, এটা তো আমার সহ্য হচ্ছে না জান। বলতে বলতে তুবার ঘাড়ে নাক ঘষল কৌশিক। সহসায় কেঁপে উঠল তুবা। বন্ধ রাখা চোখের পাতা খিচে ধরল। থেমে থেমে জবাব দিল, চাঁদের সাথে কথা বলছিলাম, কোনো মানুষের সাথে নয়। হোক সেটা চাঁদ বা অন্য কোনো জড়বস্তু, তবুও যেমন হিংসে হচ্ছে জান। তাহলে এখন আমি কি করতে পারি? অনেক কিছু করতে পারিস। এ যেমন আজ নিয়ে যেচ্ছে আমাকে আদর করতে পারিস, তুই নরম হাতে আমাকে ছুঁয়ে দিতে পারিস, আমি কিন্তু মাইন্ড করবো না। কৌশিকের কণ্ঠে স্পষ্ট দুষ্টুমির আভাস।
এদিকে লজ্জায় তোবার কান গরম হয়ে গেল। বুকের ভেতর টিপ টিপ আওয়াজ এবার বাদ্যযন্ত্রের ন্যায় বাজতে লাগলো। তোবা লাজুক কণ্ঠে মিনমিন করে বলল, দিন দিন লাগামহীন হয়ে যাচ্ছেন আপনি। লাগাম আমার কোনো গালির ছিল না জান। অন্তত তোর ক্ষেত্রে লাগাম নামক শব্দটা একেবারেই বেকার। বলতে বলতে হাতের বিচরণ বাড়িয়ে দিল কৌশিক। একদিকে দুবার ঘাড়ে ছোট ছোট করে ঠোঁট ছোঁয়াচ্ছে, অন্যদিকে দুই হাত পুরো উদর জুড়ে বিচরণ করছে। মিনিটের ব্যবধানে কৌশিকের হাত উদর ছাড়িয়ে উপরে উঠতে লাগলো। শাড়ির আঁচল ভেদ করে মসৃণ ত্বকে চলতে থাকলো হাতের ছোঁয়া। ধীরে ধীরে হাতচোড়া পৌঁছে গেল বক্ষদেশের চূড়ান্ত সীমায়। এ পর্যায়ে দিশেহারা হয়ে পড়ল তোবা। নিঃশ্বাসের বেগ বাড়ল বহুগুণ, হৃৎপিণ্ড কেঁপে উঠল বারবার। দুই কান দিয়ে গরম ধোঁয়া বের হতে লাগলো। অত্যাধিক লজ্জায় আড়ষ্ট হয়ে মাথা নিচে নামিয়ে নিল তোবা। দেহের শক্তি হারিয়ে নেতি পড়ল কৌশিকের বুকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থামবেন আপনি? হুম। তোবা হতাশ হলো। লজ্জা, জড়তা, ভয়, সুখ মিলেমিশে মিশ্র অনুভূতি হলো। দেহের ওপর জোর খাটিয়ে হুট করে ঘুরে গেল পেছনে। সেকেন্ডের ব্যবধানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল কৌশিককে। দুজনের মাঝে চুল পরিমাণ দূরত্ব নেই। তোবার বুকের বেগতিক ধুকপুকানি স্পষ্ট টের পেল কৌশিক। তোবার দিশেহারা অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসলো। মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, ভয় নেই জান, কিচ্ছু করবো না আমি। একটু আদর করবো শুধু, এই এতটুকু। আঙ্গুলের ইশারায় পরিমাণ দেখিয়ে দিল কৌশিক। তোবা তবুও মানল না। তখনও শক্ত করে কৌশিকের বুকে মুখ গুজে আছে। কৌশিক দুই হাতে তোবার মাথা চেপে ধরে সামান্য তুলল। ফিসফিস করে বলল, নিজের চাঁদকে দেখবি না জান, দেখার ইচ্ছে শেষ। এ পর্যায়ে ফট করে চোখ মেলে চাইল তোবা। চোখে চোখ মিলে গেল দুজনের। কৌশিকের চোখে তখন এক সাগর প্রেমে ঢেউ। ভালোবাসা উপচে উপচে পড়ছে যেন। তোবা নির্বিশেষ তাকিয়ে রইল সমুদ্রের ন্যায় সে গভীর চোখে। কৌশিক কিছুটা ঝুঁকল। কণ্ঠ অত্যন্ত খাদে নামিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি, ইউ নো না। তোবা হারিয়ে গেলেও সেই কথার মাঝে মস্তিষ্ক ফাঁকা শূন্য মনে হলো। দেহের ভারটাও যেন চরম হালকা হয়ে গেল। অনুভূতির জোয়ারে ভেসে হারিয়ে গেল কোথায়। ওষ্ঠে সংঘর্ষে মেতে উঠল প্রকৃতি। আধা রাতের সাথে তাল মিলিয়ে চলল ভালোবাসার আদান প্রদান। নতুন অতিথির আগমনের বার্তা খুশির জোয়ার নিয়ে এলো ভইয়া মঞ্জিলে। এই যেমন বাড়ির কর্তারা তাদের আগমনী প্রজন্মকে বরণ করতে নানান আয়োজনে ব্যস্ত। বাচ্চাদের খেলনায় বাড়ির প্রায় অর্ধেকাংশ ভরে ফেলেছেন। রাস্তা দিয়ে হাঁটার সময় যেই খেলনা চোখে পড়বে সঙ্গে সঙ্গে কিনে নেবেন। এমন করতে করতে স্টোর রুম পুরো ভরে গেছে খেলনায়। এদিকে বাড়ির রমণীরাও কোনো অংশে কম যান না। তারা সংসার এবং রান্না বান্নার ফাঁকে ফাঁকে বাহারি রকমের নকশি কাঁথার সেলাই করে আলমারি ভরছেন। এক বাচ্চাকে নিয়ে বড়দের কতই না আয়োজন। এদিকে সময়ের জোয়ারটাও এক ঝটকায় পেরিয়ে গেছে অনেকটা। দিনগুলো কেমন যেন চোখের পলকেই চলে গেল। তোবার প্রেগনেন্সি 9 মাস চলে এখন। দেহের তুলনায় উঁচু পেটটা নিয়ে চলাফেরা করা দেয়। অবশ্য কৌশিক তোবাকে একা চলাফেরা করতেই দেয় না। যতক্ষণ বাসায় থাকবে সে নিজের হাতে তোবা যত্ন নেবে। অফিসে যাওয়ার আগে মা চাচিদের হাতে তোবা দায়িত্ব দিয়ে যাবে। অফিসে থাকাকালীন প্রতি ঘন্টায় ফোন করে তোবার খবর নেবে। এটা এখন কৌশিকের জীবনে দৈনন্দিন রুটিন। এই যেমন ভারী পেট নিয়ে বিছানায় শুয়ে গড়াগড়ি করছে তোবা। ঘড়িতে এখন সকাল 8টা বেজে 5 মিনিট। কৌশিক ওয়াশরুমে গেছে ফ্রেশ হতে। অফিসে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে তারপর তোবাকে নিয়ে নিচে নামবে। ওয়াশরুমের দরজার দিকে একবার নজর বুলিয়ে খাটের সাথে আটশোয়া হয়ে বসলো তোবা। আজকাল ভারী পেটটা নিয়ে নড়াচড়া করতেও কষ্ট হয় মেয়েটার। কোনো মতে খাটের সাথে হেলান দিয়ে বসে পেটে একটা হাত রাখলো তোবা। আজ সকাল থেকে পুচকুটা নড়াচড়া নেই। সারা রাত ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলে মাকে জাগিয়ে রাখবে আর দিনে সে নিজে ঘুমাবে। ভাবতে ভাবতে ফোঁস করে দম ছাড়লো তোবা। এরই মাঝে কৌশিক ওয়াশরুম থেকে বের হয়ে এসছে। সাদা শার্টের হাতাটা কনুই পর্যন্ত গোটাতে গোটাতে তোবার কাছে গেল। পুরোপুরি ঝুঁকে গিয়ে তোবার পাহাড় সমান উঁচু পেটে আলতো করে চুমু খেলো। সঙ্গে সঙ্গে পেটের মসৃণ চামড়া ভেদ করে একটা ছোট্ট পায়ের ছাপ ফুটে উঠল। হঠাৎ এহেন দৃশ্যে তোবা ব্যথায় নড়ে চড়ে উঠলেও বিচলিত হলো না কৌশিক। কারণ এই ঘটনার সাথে সে বেশ কিছুদিন ধরে অভ্যস্ত। যখন সে পেটের ভেতর একেবারে শান্ত হয়ে থাকে তখন বাবার ছোঁয়া পেলে হাত পা ছড়ে। এমনকি দীর্ঘক্ষণ হাত পা ছোড়াছড়ি করার ফলে তোবা যখন ব্যথায় কাতরায়
তখন কৌশিকের আওয়াজ পেলে সে শান্ত হয়ে যায়। দুনিয়াতে আসার আগেই বাবার সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। এটাকে কি বলে, রক্তের টান নাকি অন্য কিছু? ভাবতে ভাবতে হাসল কৌশিক। 2 হাতে পেট আগলে ধরে আরও একবার চুমু দিল। পেটের সাথে মুখ লাগিয়ে ফিসফিস করে বলল, আমার বাচ্চাটা বাবার জন্য অপেক্ষা করছিল বুঝি। সঙ্গে সঙ্গে পেটের মাঝ বরাবর আবারও পায়ের ছাপ ভেসে উঠল। কৌশিকের ঠোঁটের হাসি প্রশস্ত হলো এবার। সে পূর্বের ন্যায় ফিসফিস কণ্ঠে বলল, বাবা এখন অফিস যাবে, ওকে? বাবা ফিরে আসার আগ পর্যন্ত মাকে জ্বালাবে না, একদম ভালো বাচ্চা হয়ে থাকবে, কেমন? তাহলে রাতে বাড়ি ফিরে তোমাকে অনেক আদর করব। বলতে বলতে আরও একবার পেটে চুমু দিল। এই পর্যায়ে অনাগত অতিথি একদম শান্ত হয়ে গেল। সে যে বাবার বাধ্যগত সন্তান সেটা এখনই বোঝা যাচ্ছে। বাচ্চার সাথে আলাপচারিতা শেষে কৌশিক উঠে দাঁড়ালো। অতি সন্তর্পণে নিজের প্রশস্ত 2 হাতে তুবাকে কোলে তুলে নিল। এরপর হাঁটা দিল ডাইনিংয়ের দিকে। পরিবারের সবাই ইতিমধ্যে খাবার টেবিলে উপস্থিত। তবে কৌশিকা তুবার অপেক্ষায় এখনও কেউ খাওয়া শুরু করেনি। সকলের উৎসুক নজর যখন দোতলা সিঁড়ির দিকে ছিল, ঠিক তখনই তুবাকে নিয়ে কৌশিক উপস্থিত হলো সেখানে। তুবাকে জামাল সাহেবের পাশে চেয়ার টেনে বসিয়ে দিয়ে নিজে তুবার পাশে বসলো। নিজের প্লেটে খাবার তুলে তুবাকে খাইয়ে দিতে লাগলো। এটাও আজকাল কৌশিকের জীবনের রুটিনের একটা অংশ হয়ে গেছে। বিশেষ করে সকাল এবং রাতে সে তুবাকে নিজ হাতে খাইয়ে দেবে। দুপুরে অফিসে থাকে বিধায় ওই একবেলা ছুটি। এই ছোট ছোট বিষয়গুলো বেশ মুগ্ধ করে পুরো পরিবারকে। জামাল সাহেব শুরুতে ওদের সম্পর্ক নিয়ে অসন্তুষ্ট থাকলেও ছেলের দায়িত্ববোধে তিনি নিজেও মুগ্ধ। এই যেমন কৌশিক মাছের কাঁটা বেছে এক এক লোকমা তুবাকে খাইয়ে দিচ্ছে। তুবাও নিঃসংকোচে সেই খাবার মুখে পুরে নিচ্ছে। খাওয়ার ফাঁকে ফাঁকে কৌশিক পানির গ্লাস তুবার মুখের সামনে ধরছে। কখনো আবার বাম হাতে তুবার মুখের ওপর পড়া চুল কানের পিছে গুজে দিচ্ছে। থেকে থেকে প্রশ্ন করছে, খারাপ লাগছে? আরেকটু মাছ দিই, লেবু দেবো, ভর্তা খাবি? জামাল সাহেব মুগ্ধ চোখে দেখে যাচ্ছেন সেই দৃশ্য। ছেলে মেয়ের সুখের সংসার অবলোকন করতে গিয়ে নিজের খাওয়ার কথায় বেমালুম ভুলে গেছেন। জামাল সাহেবের ধ্যান ভাঙে তার মেজো ভাই লুৎফর সাহেবের আওয়াজে। ভদ্রলোক খেতে খেতে বললেন, শালিমা ফোন করেছিল ভাইয়া, শিপাপ লাইমা নাকি পালিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। শামিমা ওকে মানতে চাইছে না, তোমাকে একবার কথা বলতে বলেছে। খাওয়ার ফাঁকে দুবা মাত্রই এক চুমুক পানি মুখে নিয়েছে সবে। তবে গেলতে যাওয়ার মাঝ পথে এহেন অনাকাঙ্ক্ষিত বাক্য শুনে বিষম খেল মেয়েটা। ভুসভুস করে মুখের পানি সবটা ফেলে দিল কৌশিকের গায়ে। এতেই ক্ষান্ত হয়নি, পানি মুখ থেকে বের করে শুরু হলো কাশি। কাশতে কাশতে চোখ মুখ লাল হয়ে গেল বেচারির। আচমকা দুবার অবস্থার অবনতি দেখে বিচলিত হয়ে পড়ল সবাই। ময়না বেগম ছুটে এলেন মেয়ের কাছে, এরপর বাকিরা এলেন। কৌশিক ততক্ষণে দুবার পিঠে হালকা চাপড় দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করছে, তবে তাতে খুব একটা সুবিধে হলো না, বরং অতিরিক্ত কাশতে কাশতে কৌশিকের কোলে বমি করে ভাসিয়ে দিল। শখের 16 কলা পূর্ণ হওয়ার পরেই থামল তুবা। ময়না বেগম মেয়েকে ধরে সোফায় বসাতে নিয়ে গেলেন। পরিবারের সকলের হতবাক নজর তখন কৌশিকের দিকে। অফিস যাওয়ার জন্য তৈরি হয়ে এসেছিল ছেলেটা, অথচ এখন তার কি অবস্থা। নিজের দিকে একবার তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। তবে চেহারায় কোনো রাগ, ঘৃণা বা বিরক্তি প্রকাশ পেল না। প্রকাশ পেল তো কেবল তুবার জন্য এক রাশ দুশ্চিন্তা। যতটুকু খেয়েছিল পুরোটাই বের করে দিয়েছে মেয়েটা। পেটে একটা দানাও বোধহয় অবশিষ্ট নেই। চিন্তাগ্রস্ত মুখে সেভাবেই উঠে দাঁড়ালো কৌশিক। নিজের ঘরের দিকে যেতে যেতে কনকচাপা বেগমকে উদ্দেশ্য করে বলল, মা, এক গ্লাস দই খাই দাও ওকে, পেট পুরো খালি হয়ে গেছে। 1 ঘন্টা পর ভাত খাইয়ে দিও, আমি চেঞ্জ করে অফিস যাচ্ছি। সময়ের স্রোত আপন গতিতে এগিয়ে গেল আরও কিছুদিন। তুবার প্রেগনেন্সির শেষ সময় চলছে। 9 মাসের ভরা পেট, ছোটখাটো দেহটা উঁচু পেটের ভারে নুয়ে পড়েছে যেন। বর্তমানে মেয়েটা চলাফেরা করা খুব কঠিন। অবশ্য কৌশিক ওকে একা কখনোই চলাফেরা করতে দেয় না। যতক্ষণ সময় ছেলেটা বাড়িতে থাকে সব সময় তুবার সাথে ছায়ার মতো লেগে থাকে। অফিসে গেলে দায়িত্ব পরিবারের হাতে দিয়ে যায়। এই যেমন আজকেও নিজের বউ বাচ্চার দায়িত্ব মায়ের কাঁধে তুলে দিয়ে অফিসে গেছে কৌশিক। রাত তখন প্রায় 9টা ছুঁই ছুঁই। বসার ঘরে সোফায় বসে টিভি দেখছিল তুবা। সবাই খাওয়া দাওয়া সেরে যার যার ঘরে চলে গেছে। একমাত্র তুবা এখানে বসে আছে কৌশিকের আশায়। তুবার অপেক্ষার অবসান ঘটল আরো বেশ কিছুক্ষণ পর।
কৌশিক বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তখন রাত প্রায় 9:30। ক্লান্ত দেহটা টেনে নিয়ে বসার ঘরে আসতেই সবার আগে নজরে পড়ল তোবার মুখ। বেশ সিরিয়াস ভঙ্গিতে টিভির দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। ভাবটা এমন যেন পৃথিবী উল্টে গেলেও এই মুহূর্তে তার টিভি থেকে চোখ সরানো যাবে না। কৌশিক ছোট্ট করে দম নিয়ে এগিয়ে এলো। এক হাতে তার ল্যাপটপের ব্যাগ আর অন্য হাতে ফুচকা। সন্ধ্যায় তোবা ফোন করে ফুচকা আনার কথা বলেছিল। এটা আনতে গিয়ে কৌশিকের আধা ঘন্টা দেরি। পায়ে পায়ে এগিয়ে এসে 2 হাতে জিনিসপত্র টেবিলের উপর রাখলো কৌশিক। এরপর ধপ করে শুয়ে পড়ল তোবার কোলে। সেকেন্ডের ব্যবধানে ঠোঁট ছোঁয়ালো উঁচু পেটে। এই পর্যায়ে টিভি থেকে দৃষ্টি সরালো তোবা। স্বামীর পাগলামো দেখে একবার মুচকি হাসলো। ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আজ এত দেরি কেন? তোর জন্য ফুচকা আনতে গেছিলাম। তোর পছন্দের ফুচকাওয়ালার দোকান তো আমার অফিস থেকে উল্টো পথে, তাই কিছুটা দেরি। তোবার কথা বাড়ালো না। কৌশিকের একটা হাত টেনে ধরে বলল, আচ্ছা বেশ, এবার চলুন খেয়ে নেবেন, আমিও আপনার সাথে খাবো। কৌশিক সময় নষ্ট করলো না। সঙ্গে সঙ্গে উঠে এক হাতে তোবাকে আগলে নিল। এরপর একটা চেয়ার টেনে তোবাকে বসিয়ে দিয়ে নিজে তোবার মুখোমুখি হয়ে বসলো। খাবার আগে থেকেই বেড়ে রাখা ছিল। সোজা হাত ধুয়ে তোবাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়ার এক পর্যায়ে তোবা মিনমিন করে প্রশ্ন করলো, একটা প্রশ্ন করি? বল। আমি না থাকলে আপনি কি অন্য কাউকে এভাবে নিজের হাতে খাইয়ে দেবেন? মানে? কৌশিকের কণ্ঠে প্রশ্ন। ইতিমধ্যে সমতল কপালে 2-3টা ভাঁজ পড়েছে। মুখের এক্সপ্রেশনে এটা স্পষ্ট যে তোবার কথা কৌশিকের চতুর মস্তিষ্ক ঠিক ধরতে পারেনি। তোবা একটা ঢোক গিলে মিনমিন স্বরে বলল, না মানে আমার ডেলিভারির সময় তো এগিয়ে এসেছে, আর ডেলিভারির ওই মুহূর্তটা প্রতিটা মেয়ের জীবনই খুব ক্রিটিক্যাল হয়। জীবন মরণের মাঝামাঝি অবস্থায় থাকে মায়ের জীবন। তখন যদি আমি প্রকৃতির নিয়মের কাছে হেরে যাই, তখন আপনি কি করবেন? আপনি কি আমার শূন্যস্থান পূরণ করতে আবারও বিয়ে করবেন তাকে? তোবা নিজের কথা শেষ করতে পারল না। কথার মাঝে আচমকা প্লেট ভাঙা ঝনঝন শব্দে দৃশ্যমান রূপে কেঁপে উঠল। চকিত নজরে পাশে তাকাতেই দেখতে পেল ভাতসহ প্লেটটা কয়েক শত টুকরো হয়ে ছড়িয়ে আছে ফ্লোরে। তোবা ঘাড় ঘুরিয়ে তাকালো কৌশিকের দিকে। সঙ্গে বিদ্যুৎ গতিতে একটা শক্ত পোক্ত থাপ্পড় পড়ল তোবার গালে। থাপ্পড় খেয়ে হতভম্ব তোবা ছলছল নয়নে চাইল কৌশিকের দিকে। কৌশিকের চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ধারালো চোয়াল জোড়া লোহার মতো শক্ত হয়ে গেছে। হুট করেই তোবা নরম গাল শক্ত করে চেপে ধরল কৌশিক। অত্যাধিক রাগের চিৎকার করে উঠল, হট ডেয়ার ইউ তোবা! তোর সাহস কি করে হলে মরার কথা বলার? তুই আমার সামনে এত নিঃসংকোচে মরার কথা কিভাবে বললি? হাও! চিৎকার করে কথাগুলো বলতে বলতে হাতের থাবায় কাচের গ্লাসটাও ফেলে দিল কৌশিক। ফের কাঁচ ভাঙা ঝনঝন শব্দে কেঁপে উঠল তোবা। ভয়ে বুক কামড়ে ধরেছে মেয়েটার। কৌশিকের থেকে সে সব সময় আদর আর যত্নই পেয়ে এসছে। আজ হঠাৎ ওর এই কঠিন রূপ তোবা ঠিক মেনে নিতে পারছে না। ভয়ে হৃৎপিণ্ড লাফাতে লাফাতে বেরিয়ে আসবে যেন। ইতিমধ্যে ভাঙচুর এবং কৌশিকের চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই নিজেদের ঘর থেকে বেরিয়ে এসছে। ঘটনা বুঝতে সকলে উৎসুক নজরে চাইল ছেলে মেয়ের দিকে। সকলকে উপেক্ষা করে কৌশিক ফের তোবার বাহু ধরে গড়িয়ে উঠল, মরার খুব শখ তোর, তাই না? আমাকে একা করতে চাস? একবার এটা ভেবেছিস তোকে ছেড়ে আমি বাঁচবো কিভাবে? আমার দেহে তো অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে যাবে, বেঁচে থাকতে পারবো আমি? বিয়ে তো বহু দূরের কথা। চিৎকার করে এটুকু বলেই থেমে গেল কৌশিক। শক্ত ব্যক্তিতে ছেলেটার বুকটাও কেঁপে কেঁপে উঠছে। একটা অদৃশ্য ভয় হৃৎপিণ্ড কামড়ে ধরছে। মুহূর্তে কৌশিকের কণ্ঠস্বর নরম হয়ে এলো। কম্পিত গলায় আওড়ালো, একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, তোবা ছাড়া এই পৃথিবীতে কৌশিকের কোনো অস্তিত্ব নেই। আমার বেঁচে থাকার মাধ্যম তুই, আমার সমাপ্তির কারণও তুই। তুই বিহীন আমি বাঁচতে চাই না জান। তুই ছাড়া আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। আমার বাচ্চা লাগবে না, শুধু তুই আমার বুকে থাকলে আমি বাচ্চাবিহীন এক জীবন অনায়াসে কাটিয়ে দিতে পারবো। তোর জীবনের সমাপ্তি ঘটলে আমার নিঃশ্বাস থমকে যাবে। হসপিটাল থেকে একটা নয়, 2টো লাশ এই বাড়িতে আসবে। তোর লাশ বহন করার মতো শক্তি আমার নেই জান। আমি এতটাও শক্ত নই। কৌশিকের গলার কম্পন বেড়ে গেল। চোখ দুটো স্বচ্ছ পানিতে চিকচিক করছে। তীব্র কান্নায় গলা ধরে এসেছে। কথা বলতেও কষ্ট হচ্ছে। রাগে জিদে বুকটা জ্বলে পুড়ে যাচ্ছে। যে ভয় 9টা মাস ধরে ধুকে ধুকে পুড়িয়ে মারছে কৌশিককে, সেই ভয়ের কথা কেমন অনায়াসে বলে দিল মেয়েটা। একবারও ভাবল না এতে কৌশিকের মনে আতঙ্ক বেড়ে যাবে। রাগে দুঃখে হুট করে উঠে দাঁড়ালো কৌশিক। এই মুহূর্তে নিজের আশেপাশে কাউকে সহ্য হচ্ছে না।
মনের ব্যাকুলতা কমাতে হনহন করে বেরিয়ে গেল বাড়ি থেকে। এতক্ষণ ধরে তুবা নিজেকে সামলে রাখলেও এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। কৌশিক বাড়ি থেকে প্রস্থান নিতেই দুই হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে ফেলল। ও তো কৌতূহল থেকে একটা প্রশ্ন করেছিল শুধু, এতে যে এত কিছু ঘটে যাবে সেটা তুবার কল্পনাতেও ছিল না। তুবা কাঁদতে কাঁদতে একবার সবার দিকে তাকালো, এরপর আস্তে ধীরে উঠে সেখান থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো, কিন্তু বিধিবাম টাইলসের ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে থাকা পানিতে পা দিয়ে স্লিপ করে দেহের ভারসাম্য হারালো তুবা। আসন্ন বিপদ বুঝতে পেরে তাওহিদ সাহেব ছুটে এলেন মেয়েকে ধরতে, কিন্তু শেষ রক্ষা আর হলো না। তার আগেই ভারী পেট নিয়ে তুবা শব্দ করে পড়ে গেল ফ্লোরে। প্লেটের ভাঙাচোরা কাচের কিছু খণ্ড গেঁথে গেল নরম দেহে। তীব্র ব্যথায় আর্তনাদ করে উঠল তুবা। হঠাৎ এহেন কাণ্ডে হতভম্ব সবাই। জামাল সাহেব মাথায় হাত দিয়ে আহাজারি করে উঠলেন। তাওহিদ সাহেব ছুটে আসলেন মেয়েকে তুলতে। চাচাকে সাহায্য করতে এগিয়ে এলো নীরব। দুজনে মিলে ধরাধরি করে তোবাকে বসার ঘরে নিয়ে আসলো, কিন্তু অবস্থা গুরুতর। ইতিমধ্যে তোবা জ্ঞান হারিয়ে ফেলেছে। মা চাচিদের কান্নায় মুহূর্তেই থমথমে হয়ে উঠল পরিবেশ। জামাল সাহেব আর্তনাদ করে চেঁচিয়ে উঠলেন, হাই হাই হাই, আমার কি সর্বনাশ হলো! ওরে নীরব, তাড়াতাড়ি গাড়ি বের কর, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। চাচার হুকুমে নীরব ছুটলো গ্যারেজ থেকে গাড়ি বের করতে। বেরোতে বেরোতে কৌশিককে একটা মেসেজও পাঠালো, তবে ফোন করে কথা বলার মতো ধৈর্য নেই। বোনের জ্ঞানহীন দেহ দেখে ছেলেটার শরীর কাঁপছে। বাচ্চা সহ মেয়েটা সুস্থ থাকলেই হয়। প্রায় আধা ঘন্টার রাস্তা পাড়ি দিয়ে অবশেষে সবাই পৌঁছালো হসপিটালে। এর মাঝে দুবার একবারও জ্ঞান ফেরেনি। চিন্তিত পরিবার চাতক পাখির মতো তাকিয়ে আছে অপারেশন থিয়েটারের দিকে। মাত্রই তোবাকে ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক এমন সময় উদ্ভ্রান্তের মতো ছুটে আসলো কৌশিক। কেমন যেন ছন্ন ছাড়া এলোমেলো অবস্থা ছেলেটার। ব্যস্ত পায়ে ছুটে এসে বিচলিত কণ্ঠে বলল, তোবা, তোবা কোথায়? আমার তোবা কোথায়? বলতে বলতে আচমকা কষে থাপ্পড় পড়ল কৌশিকের গালে। উপস্থিত সবাই হতভম্ব। কনকচাপা বেগম ছুটে এলেন, স্বামীর হাত ধরলেন। মৌমিতা এগিয়ে এসে কৌশিকের পাশে দাঁড়ালো, যেন ভাইয়ের গায়ে দ্বিতীয়বার হাত তুলতে দেবে না সে। কনকচাপা বেগম এদিকে ওদিকে একবার দেখে নিয়ে বললেন, পাগল হয়ে গেছো তুমি? এত বড় ছেলেকে কেউ মারে? বেশ করেছি, মেরেছি। তোমার ছেলের সাহস কী করে হলো আমার মেয়েকে কষ্ট দেওয়ার? আজ ওর জন্য আমার মেয়েটা অপারেশন থিয়েটারে আছে। কতই না কষ্ট সহ্য করছে বাচ্চাটা। বিশ্বাস করে ওর হাতে মেয়েটাকে তুলে দিয়েছিলাম। আমার বিশ্বাসের এই মর্যাদা দিল তোমার ছেলে? বলতে বলতে আগুন লাল চোখে তাকালেন নিজের ছেলের দিকে। কৌশিক কোনো প্রতিবাদ করল না, বরং শক্তিহীনের মতো ধপ করে বসে পড়ল মেঝেতে। বুকের ভেতর হাহাকার করছে। নিজের কৃতকর্মের জন্য নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। ভেতরে ভেতরে একটাই আফসোস বারে বারেই মুচড়ে উঠছে। কেন তখন তুবার ওপর রাগ দেখাতে গেল? রাগের বশে কেন গায়ে হাত তুলল? রাগটা একটু সামলে দিলে আজ এই দিন দেখতে হতো না। ভেতরের অপরাধ বোধ শক্ত করে গলা চেপে ধরেছে কৌশিকের। নিরুপায় ভঙ্গিতে কৌশিক আচমকা জামাল সাহেবের পা জড়িয়ে ধরল। আহত কণ্ঠে বলল, আমি ভুল করে ফেলেছি বাবা। না না, ভুল না, আমি অপরাধ করেছি। আমার অযোগ্য অপরাধ। এই অপরাধে কি শাস্তি প্রাপ্য আমার? মরে যাবো বাবা, বলো না। আমি মরে গেলে তোমার মেয়ে সুস্থ হয়ে যাবে? ওর মাথার উপর থেকে সব বিপদ কেটে যাবে? তুমি একবার বলো, ওর খুশির জন্য আমি মরতেও রাজি। ছেলের আহাজারি শুনে আঁচলে মুখ চেপে কেঁদে ফেললেন কনকচাপা বেগম। জামাল সাহেবের পাহাড় সমান রাগেও ভাটা পড়ল। ছেলেটা ভেতর থেকে বিধ্বস্ত হয়ে আছে বুঝতে পেরে তিনি নিজের রাগটা দমন করে নিলেন। আর রেগেই বা কি করবেন? ওনার ছেলে যে তোমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা সবারই এই 9 মাসে বেশ ভালো করেই বুঝে গেছে। কৌশিক তুবা অন্তপ্রাণ, এটুকু ভূঁইয়া পরিবার বেশ ভালো করেই জানি। তাই রাগ অভিমান একপাশে রেখে নিজের ছেলেকে শান্ত করতে লেগে পড়লেন। বিপদের সময় যেন একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। এই যেমন কৌশিকের কাছে মনে হচ্ছে সময় থমকে আছে। 2 হাতে ধাক্কা দিয়েও সময়কে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে না। লোমহর্ষক মুহূর্তগুলো এত কঠিন কেন? বিচলিত পায়ে পায়চারি করতে করতে কেটে গেল প্রায় 1.5 ঘন্টা। অবশেষে অপারেশন থিয়েটারে দরজা খুলল। ভেতর থেকে বেরিয়ে এলো মাস্ক পরিহিত রাতুল। কোলে তার সাদা তোয়ালে দিয়ে মোড়ানো একটা তাজা প্রাণ। তবে কৌশিকের নজর সেই ছোট্ট প্রাণীর দিকে গেল না। তার অস্থির নজর দরজা ভেদ করে কক্ষের ভেতরে বিচরণ করলো। বিচলিত কণ্ঠে প্রশ্ন করলো, তোবা? চিন্তা করো না, তুবা ভালো আছে। এর বেশি কিছু শোনার ধৈর্য হলো না কৌশিকের।
সে উপস্থিত সবাইকে উপেক্ষা করে ছুট লাগালো কক্ষের ভেতরে। পরিবারের সবাই ব্যস্ত হয়ে পড়ল ছোট প্রাণটাকে নিয়ে। মেয়েকে এক নজর দেখার জন্য মনটা আনচান করলেও সেই চাওয়াটাকে প্রশ্রয় দিলেন না তাওহিদ সাহেব। ছেলে মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আগে ওরা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিক। কক্ষের ভেতরে ঢুকতেই কৌশিকের ব্যাকুল নজর পতিত হলো তোবার ওপর। হসপিটালের শুভ্ররঙা ছোট্ট বেডে অচেতনের মতো শুয়ে আছে তোবা। চোখ দুটো বন্ধ রাখা দরুন জেগে আছে নাকি ঘুমিয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না। কৌশিক এত কিছু ভাবার মতো অবস্থাতেও নেই। তুবাকে চোখে পড়া মাত্রই তড়িৎ ছুটে গেল সেদিকে। কাছাকাছি গিয়েই এক প্রকার ঝাঁপিয়ে পড়ল তোবার ওপর। পিঠের নিচে দুই হাত গলিয়ে দিয়ে শক্ত করে চেপে ধরল নিজের সাথে। মুখটা গুজল তোবার ঘাড়ে। আচমকা এহেন কাণ্ডে চোখ মেলে চাইল তোবা। শোনা গেল কৌশিকের ব্যাকুল কণ্ঠ। সরি জান, খুব খুব সরি। আমার দ্বারা তুই আহত হবি সেটা আমার কল্পনাতেও ছিল না। আমি অপরাধ বোধ নিয়ে কিভাবে বাঁচবো বল? তোবা কোনো জবাব দিল না। মাত্রই সি সেকশন হয়েছে তার। এই মুহূর্তে কথা বলতেও কষ্ট হচ্ছে, তাই নিঃশব্দে কৌশিকের চুলে হাত রাখলো। টেনে টুনে কোনো মতে মৃদু আওয়াজ বের করলো। আমি ঠিক আছি। কৌশিক ঘাড় থেকে মাথা তুলে চাইল। পূর্ণ দৃষ্টিতে তাকালো নিজের স্ত্রী নামক প্রিয় মানুষটার দিকে। তোবার ক্লান্ত পরিশ্রান্ত মুখ কৌশিকের বুকে ঝড় তুলে দিল। তোবার মুখটা দুই হাতে আগলে ধরল কৌশিক। পাগলের মতো চুমু খেলো পুরো মুখ জুড়ে। 1 ইঞ্চি জায়গা বাদ রাখেনি যেখানে ওই পুরো ঠোঁটে ছোঁয়া দেয়নি। কৌশিকের পাগলামি দেখে তোবা ঠোঁট ছড়িয়ে হাসলো। ঠিক এমন সময় পেছন থেকে বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে এলো দুজনার। এ পর্যায়ে দুজনের মনে পড়ল নিজেদের সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের কথা। এক হাতে বাচ্চাকে কোলে নিয়ে অপর হাতে কৌশিকের কান টেনে ধরল মৌমিতা। দাঁত কিরমির করে বলল, হরামি, ছল চাতুরির স্বভাব এখনো গেল না। বাচ্চাটাকে পেট থেকে বের করেই আমার ঘাড়ে গছিয়ে দিয়েছিস, অথচ তোর ছেলে বাপ মায়ের কাছে যাওয়ার জন্য ফুপুর চুল টেনে ছিঁড়ছে। পেট থেকে আমাকে নির্যাতন করা শিখিয়েছিস, তাই না? নে ধর তোর ছেলে। বলতে বলতে সদ্য ভূমিষ্ঠ হওয়া ছোট্ট প্রাণটা এগিয়ে দিল কৌশিকের দিকে। মৌমিতার কথা আজ কৌশিকের উপর তেমন কোনো প্রভাব ফেলল না, বরং বোনের কথা সম্পূর্ণ উপেক্ষা করে কৌশিক পলক ফেলে তাকালো নিজের অংশের দিকে। একদম রক্তে দলার মতো ছোট্ট একটা দেহ, সরু নাক, চিকন চিকন আঙ্গুল, মুখের গড়ন পুরোটাই কৌশিকের মতো। ছোট্ট ছোট ঠোঁট দুটো ছড়িয়ে চিৎকার করে কাঁদছে। কৌশিক কাঁপা কাঁপা হাতে ছেলেকে কোলে তুলে নিল। বাবা ছোঁয়া পেতেই আচমকা কান্না থামিয়ে দিল বাচ্চাটা। শান্ত নদীর মতো চুপ হয়ে গেল একদম। নিজের অংশকে ছুতেই বুকটা কেঁপে উঠল কৌশিকের। প্রথম বাবা হওয়ার অনুভূতি একদম ভিন্ন। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। অত্যাধিক খুশিতে কৌশিকের চোখ ছাপিয়ে অশ্রুকণা ঝরে পড়ল। তড়িৎ তোবার দিকে ঘুরে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, জান দেখ, একদম আমার ফটোকপি, তাই না? এছাড়া জুনিয়র কৌশিক। কৌশিকের ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি। ওর দেহ কাঁপছে, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, শরীরটা ভারশূন্য মনে হচ্ছে। তোবার শোয়া থেকে একবার উকি দিয়ে দেখে নিল ছেলেকে। হাতের ইশারায় কৌশিককে কাছে ডাকলো। ওর ইশারা বুঝতে পেরে এগিয়ে গেল কৌশিক। তোবার একদম গা ঘেঁষে বসে ছেলেকে তোবার কাছে শুয়ে দিল। সন্তানের মুখ চোখের সামনে স্পষ্ট হতেই শীতলতায় বুকটা ঠান্ডা হয়ে এলো তোবার। অত্যাধিক আবেগে চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল। তোবা এক হাতে ছেলের আঙ্গুল টেনে ধরল। হাসি কান্নার সংমিশ্রণে কণ্ঠনালী হতে একটা অদ্ভুত আওয়াজ বের হলো। ও জুনিয়র কৌশিক নয়, ও হলো তুশিক মেহরাব কুষাণ, আমাদের ছেলে কুষাণ। কৌশিক হাসলো, আলতো করে চুমু খেলো তোবার কপালে। এরপর চুমু খেলো ছেলের মুখ জুড়ে। আজ নিজেকে পরিপূর্ণ অনুভব করছে কৌশিক। একটা ছেলের জীবনে পূর্ণতা কি? তার পরিবার, স্ত্রী এবং সন্তান। কৌশিকের তো সব আছে। দরজার বাইরে দাঁড়িয়ে আছে তার পুরো পরিবার, পাশে তার প্রাণপ্রিয় স্ত্রী। কমতি ছিল শুধু সন্তানের, আজ সেই কমতিও পূরণ হলো। দুজনের কোল আলো করে চলে এলো কৌশিক তোবা জীবনের পূর্ণতা। তোষিককে পেয়ে আজ কৌশিক তোবা পরিপূর্ণ।